আমি ফোন দেওয়া মাত্রই ভাই। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটার উপরে ক্লাসে। তুমি যখন আগামী 1 মাস পরে এই ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে অংশ নেওয়া শুরু করবা, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু, তারপরে হয়তো বা গুচ্ছ দিয়ে শেষ, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এই চ্যাপ্টার থেকে জীববিজ্ঞানে অবশ্যই কমপক্ষে একটা বা দুটো প্রশ্ন তুমি পরীক্ষায় পেতে যাচ্ছ। অবশ্যই একটা বা দুটো প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা, একদম এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পেতে যাচ্ছ। তো তোমরা যারা বলছো যে ভাই মাগরিবের পরে শুরু করেন, তো আমরা ক্লাস শুরু করব, নামাজ মাঝখানে আজান হলে আমরা নামাজের বিরতি দিব ইনশাল্লাহ। কিন্তু পড়া শুরু করতে হবে, পড়াটা শুরু করে দিতে হবে, কারণ অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস হচ্ছে, টাইমটা আর চেঞ্জ করার সুযোগ নাই। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এক ক্লাসে A to Z পুরো পড়াটা করে দেওয়ার। তো ছোট্ট ভাই বোনেরা, তোমরা আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, ওয়েব অ্যাপে ফেসবুকে সবাই আমাকে দেখতে পাচ্ছ। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা এই চ্যাপ্টারটা পড়া শুরু করি, টিস্যু এবং টিস্যুতন্ত্র। এবং আমরা যখন ক্লাসটা করব তখন বিগত বছরের সকল প্রশ্নগুলোই কিন্তু আমরা সাথে সাথে সলভ করে ফেলবো, যাতে আমরা 100% কমন পাই। দ্যাট উইল বি আওয়ার টার্গেট। তাহলে এইখানে আসলে যেই কথাটা বলা নাই সেটা হলো উদ্ভিদ উদ্ভিদ টিস্যু এবং টিস্যুতন্ত্র। এখানে যে কথাটা বলা নেই এটা আসলে প্রাণীদের না, আমরা তো উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়বো। তাহলে উদ্ভিদ টিস্যু এবং টিস্যুতন্ত্র, দ্যাট ইজ দ্য আলোচনা। আমরা ঠান্ডা মাথায় বিসমিল্লাহ বলে আমাদের পড়াশোনা শুরু করব। তাহলে সবাই রেডি কিনা? সবাই বিসমিল্লাহ বলে শুরু করতে রাজি রাজি কিনা? চলো শুরু করা যাক। পুরো চ্যাপ্টার পড়ে 2টা MCQ কমন। পরীক্ষার হলে গিয়ে যখন তুমি 2টা MCQ পারবা না, তখন তোমার কাছে কি যে খারাপটা লাগবে। হ্যাঁ, মনে করতে পারো যে ভাইয়া এত কিছু পড়ার পরে মাত্র 2টা MCQ, এটা তো আমাদের প্রতি অবিচার। কিন্তু তুমি দেখো তো, পুরো ক্যালকুলাস করে কয়টা ক্যালকুলাসের অঙ্ক আসবে? একটা বা দুইটা। এভাবে তুমি যদি ভাবো যে পুরো চ্যাপ্টার থেকে মাত্র একটা MCQ, তাহলে এই চ্যাপ্টারটা বাদ দিলাম। এভাবে বাদ দিতে দিতে তুমি 100-র মধ্যে পাবা আন্ডা, 100-র মধ্যে রেডি, 100-র মধ্যে তুমি জিরো পাবা, জিরো। তো সেই জন্য বাদ দেওয়ার সুযোগ নাই, আমরা যেটা চোখের সামনে আসবে সেটাকেই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো চলো আমি দেখি, খালি ফেসবুকটা একটু চেক করে নিই যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা। ফেসবুকটা চলো আমরা একটু চেক করে নিই। সুন্দর, সবাই শুনতে পাচ্ছে। ফেসবুকে যে ক্লাস শুরু হয়ে গেছে সবাইকে একটু মেনশন করে দিই, মনে হয় অবশ্যই এভরিওয়ান মেনশন আগেই দেওয়া হয়ে গেছে, সেই জন্য আর দেওয়া যাচ্ছে না। তো টিস্যু ও টিস্যুতন্ত্র, পরীক্ষায় প্রথম প্রশ্নটা আসবে, টিস্যু বলতে কি বোঝায়? অনেকগুলো কোষ যখন একই জায়গায় থাকে, একই রকম কাজ করে, ওই কোষগুলোর উৎস মানে তারা তাদের জন্ম একই জায়গা থেকে, ওই কোষগুচ্ছটাকে বলে টিস্যু। তাহলে টিস্যুর সংজ্ঞার মধ্যে তুমি 3টা জিনিস একই পাবা। একই উৎস থেকে তৈরি, একই ধরনের কাজ করে, এবং তাদের ধর্ম একই। এই ধরনের কোষগুচ্ছকে বলে টিস্যু বা কোষ কলা। পরীক্ষায় প্রশ্ন করবে কি, টিস্যু সম্পর্কে কোনটা সত্য নয়? তাদের কাজ একই, তাদের উৎস একই, তারা, দেখো তো টিস্যু সম্পর্কে কোনটা সত্য নয়? ভেরি গুড। তাহলে যারা ক্লাসের শুরুতেই ছক্কা মেরে দিলা তাদের সবাইকে সবাইকে অনলাইন ভালোবাসা, সবাইকে অনলাইন ভালোবাসা। তাহলে একই স্থান, এই ধরনের কোনো কথা বলা নাই। যেমন আমাদের দেখো, আমাদের আবরণী টিস্যু, আমাদের শরীরে আবরণী টিস্যু, দেখো আমার আঙ্গুলের মাথায়ও আবরণী টিস্যু আছে, আমার পায়ের আঙ্গুলের মাথাও আছে, দুইটাকে একই স্থান, একটা হাতের আঙ্গুল একটা পায়ের আঙ্গুল, দেখো এগুলো আবরণী টিস্যু, আবার এটাও আবরণী টিস্যু। তো দুইটাকে একই স্থান, দুটো তো আলাদা আলাদা জায়গা, তাই না? টিস্যু মানে যে একই জায়গায় থাকতে হবে তা না,
কিন্তু কাজ একই হতে হবে, ধর্ম একই হতে হবে, উৎস একই হতে হবে। তাহলে এই প্রথম পেজ থেকে এই পড়াটা আসবে, আশা করি তুমি বুঝতে পারলা। এরপরে তুমি একটু তাকায় দেখো, আমরা কিন্তু প্রাণীদের টিস্যু নিয়ে কথা বলবো না, আমরা আলোচনা করব উদ্ভিদের টিস্যু নিয়ে। তোমাকে প্রশ্ন করবে উদ্ভিদের টিস্যু কয় রকম, তুমি বলবা উদ্ভিদের টিস্যু দুই রকম, একটা হলো ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু শব্দের অর্থ যেটা বিভাজিত হতে পারে, আর স্থায়ী টিস্যু যেটা বিভাজিত হতে পারে না, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এটা ভাজক টিস্যু করতে পারে, কিন্তু স্থায়ী টিস্যু সেটা করতে পারে না। ভাজক টিস্যু দেখতে কেমন, তুমি ছবির দিকে তাকায় দেখো, এই টিস্যুর সবগুলা কোষ দেখতে একই রকম। যদি সবাই এরকম বেঞ্জিন আকৃতির হয়, সবাই বেঞ্জিন আকৃতির। যদি সবাই এরকম আয়ত আকৃতি হয়, সবাই আয়ত আকৃতির। যদি সবাই এরকম লম্বা লম্বা হয়, সবাই লম্বা লম্বা। তার মানে কোষগুলোর আকৃতি যে কোনো রকম হতে পারে, কিন্তু সবাই একই রকম হবে। এবং তুমি যদি আরেকটু ভালো করে তাকাও, তাহলে দেখো তো এই দুইটা কোষের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। দুইটা কোষগুলো একদম টাইটলি প্যাকড, দুই কোষের মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান নাই। আবার কোষের ভেতরেও কোনো তেমন কোনো ফাঁকা জায়গা নেই, কোষ গহ্বর নাই। তাকায় দেখো নিউক্লিয়াসটা বেশ বড়, নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা বেশ বড়, তাই না? এবং সাইটোপ্লাজমটা খুবই ঘন। তাহলে বড় সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, কোনো ধরনের কোষ গহ্বর নাই। এবং দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা একদম পাতলা। কোষ প্রাচীরটা কেমন, একদম পাতলা। এই যে কয়েকটা কথা, এই কথাগুলো ভাজক টিস্যুর জন্য পরীক্ষায় আসবে। ভাজক টিস্যুর জন্য তাহলে তুমি তাকায় দেখো, এই কোষগুলো জীবিত, কারণ জীবিত না হলে কি আর বিভাজিত হতে পারে? মরা মানুষ কি আর একটা থেকে দুইটা হয়? তাহলে এই কোষগুলা জীবিত, এদের বিভাজন ক্ষমতা আছে। কোষের আকৃতি যে কোনো রকম হতে পারে, আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, পঞ্চভুজ আকৃতির যে কোনো রকম হতে পারে। এদের কোষ প্রাচীরগুলা সেলুলোজ নির্মিত, এদের সাইটোপ্লাজমটা ঘন, নিউক্লিয়াসটা বড়। একদম মূল বই থেকেই পড়ে ফেলতে হবে। এদের কোনো ফাঁকা জায়গা থাকে না, কোনো কোষ গহ্বর থাকে না, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। ঠিক আছে? ওকে ভাইয়া, জীবিত মানুষও একটা থেকে দুইটা হয় না। জীবিত মানুষ একটা থেকে দুইটা হয়। তোমার শরীর থেকে তোমার বাচ্চা তৈরি হবে না, একটা থেকে তো দুইটা হলা, বিভাজিত তো হলা, মানে বংশ বিস্তার তো করতে পারলা, এই আর কি। তো দেখো, এই কোষগুলা যেহেতু প্রতিবার, এই কোষগুলা যেহেতু প্রত্যেকবার তোমার বিভাজিত হতে থাকে, এই জন্য বলা হয় এটার বিপাকীয় হার বেশি, মানে এর বেশি বেশি খাবার প্রয়োজন, নাহলে বিভাজিত হওয়ার জন্য যে শক্তি শক্তি দরকার সেইটা কোথা থেকে পাবে? এবং দেখো, ধরো তুমি একটা নতুন বাসা বানাইলা, কিন্তু তুমি জানো যে এই বাসায়, ধরো তুমি একটা হোটেলে উঠলা, ওই হোটেল বা তুমি একটা এমন বাসা বানাইলা যেই বাসাটা তুমি মাত্র 5 দিনের জন্য রাখবা, এরপর বাসাটা, নতুন বাসা তৈরি করবা। তুমি কি ওই বাসাটাকে একদম প্লাস্টার করবা, রং করবা, সোফা দিয়ে সাজাবা, টাইলস করবা? উত্তর হলো করবা না। কারণ মাত্র 5 দিন থাকার জন্য ওই জায়গায় তুমি মাত্র 5 দিন থাকবা, তার মানে ওই বাসাটাকে কোনো মতে কাজ চালাবার জন্য যতটুকু করা দরকার ততটুকু করবা। তাহলে এই কোষগুলা যেহেতু প্রতিনিয়ত বিভাজিত হতে থাকে, এরা কিন্তু কোনো কিছু সঞ্চয় করে রাখে না, দেখো। সেই জন্য এই কোষগুলাতে কোনো সঞ্চিত খাদ্য থাকে না, এদের কোনো বর্জ্য পদার্থ থাকে না, কোনো খরিত বস্তু থাকে না, কারণ এরা অল টাইম দৌড়ের উপর থাকে, সবসময় বিভাজিত হয়। এবং এই জন্য এদের প্লাস্টিডগুলা সবসময় আদি প্লাস্টিড পরিণত হয় না কখনো, সবসময় প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। সেই জন্য ভাজক টিস্যুর কোষগুলা সবসময় অপরিণত কোষ দ্বারা গঠিত। এদের কোষ বিভাজন প্রক্রিয়া হলো, এদের কোষ বিভাজন প্রক্রিয়া হলো মাইটোসিস। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে ভাজক টিস্যু, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে এরকম প্রশ্ন করবে, নিচের কোনটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়? এরকম প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা কিনা? লেটস হ্যাভ এ লুক। দেখো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এই প্রশ্নটাই আসছে। তাকায় দেখো তো, নিচের কোনটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়? প্রশ্ন নাম্বার 6, সবাই উত্তর দাও। প্রশ্ন নাম্বার 6, সবাই উত্তর দাও। ভেরি গুড। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে একদম সহজ প্রশ্ন আসছে। এত সহজ প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে কিনা? আসতে পারে, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ যে এত সহজ প্রশ্ন অলরেডি পরীক্ষায় আসছে। আচ্ছা, আর কি সহজ প্রশ্ন আসতে পারে এখান থেকে? আর কিভাবে? তো তুমি যদি এটা ভালো করে পড়ো, তাহলে তোমাকে যেভাবে প্রশ্ন করুক তোমাকে আটকাতে পারবে না। আবারও বলছি, আমি যা পড়াবো সেটা থেকে তুমি পুরোপুরি মেডিকেলেও কমন পাবা ইনশাল্লাহ। পুরোপুরি মেডিকেলেও কমন পাবা, একদম একদম মেডিকেলেও কমন পাবা। তো দ্যাট ইজ ফাইন।
ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন এখান থেকে তুমি কমন পেয়ে গেলা। এরপর তোমাকে প্রশ্ন করবে যে ভাজক টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করি। প্রিয় ছোট্ট ভাই ও বোনেরা, ভাজক টিস্যু বিভাজিত হয় বলে একটা ছোট্ট গাছ বড় হয়ে ওঠে, একটা ছোট্ট গাছ বামে প্রসারিত হয়, চিকন থেকে মোটা হয়। এই যে গাছটা ছোট থেকে বড় হওয়া, এটাকে বলে প্রাইমারি বৃদ্ধি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই যে গাছটা দৈর্ঘ্যে বড় হওয়া, একটা ছোট্ট গাছ, এইটা একটা গাছ ছিল, সেই গাছটা এইরকম বড় হলো। এই যে গাছটা দৈর্ঘ্যে বড় হওয়া, আমি জানি না তোমরা এটা জানো কিনা, এই দৈর্ঘ্যে বড় হওয়াকে বলা হয় এইটাকে বলা হয় প্রাইমারি বৃদ্ধি। আর চিকন থেকে মোটা হওয়া, এই চিকন থেকে মোটা হওয়া, এইটাকে বলে সেকেন্ডারি বৃদ্ধি। যে সকল ভাজক টিস্যু গাছকে ছোট থেকে বড় করে, সেই সকল ভাজক টিস্যুকে, যাদেরকে বলে, যারা প্রাইমারি বৃদ্ধি ঘটায়, তাদেরকে বলে প্রাইমারি ভাজক টিস্যু। যারা, যেই ভাজক টিস্যুগুলো বিভাজিত হলে গাছটা ছোট থেকে বড় হবে, তাদেরকে বলে প্রাইমারি ভাজক টিস্যু। আর যারা গাছকে চিকন থেকে মোটা করে, তাদেরকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাদেরকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এইটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, প্রাইমারি ভাজক টিস্যুগুলো কোন জায়গায় থাকে? গাছের শীর্ষে, এই জায়গায়। এই জায়গায় থাকলে আস্তে আস্তে কাণ্ড এটা বিভাজিত হয়, ফলে ছোট কাণ্ডটা আস্তে আস্তে লম্বা হয়। তাহলে প্রাইমারি ভাজক টিস্যুগুলো গাছের শীর্ষে থাকে, উপরের দিকে। সেই জন্য প্রাইমারি ভাজক টিস্যুর অপর নাম শীর্ষস্থ ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যুর যেটা মোটা হয়, সেটাকে বলে, সেটা যেহেতু পাশে থাকে, সেটাকে বলে পার্শ্বীয় ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো কোথায় থাকে? এই যে সাইডে থাকে, সাইডে সাইডে থাকে। এরা বিভাজিত হলে গাছটা মোটা হয়। তাহলে মনে রাখতে হবে, যাহাই প্রাইমারি ভাজক টিস্যু তাহাই শীর্ষস্থ ভাজক টিস্যু, যাহাই সেকেন্ডারি ভাজক টিস্যু তাহাই পার্শ্বীয় ভাজক টিস্যু। আমরা কি সব কথাটা বুঝতে পেরেছি? ওকে। ভাবছিলাম মেডিকেল পরীক্ষা দিব পরে, মনে হলো যে মেডিকেল পরীক্ষা ফুল সিলেবাস। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল পরীক্ষা ফুল সিলেবাস, এটাতে কঠিন। তাহলে দেখো তো, আমরা এইটা কি সুন্দর কথা জেনে গেলাম। তাহলে তোমাকে যদি বলে যে একটা গাছ যে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই বৃদ্ধিটা কে করে? উত্তর হলো ভাজক টিস্যু। একটা গাছ যে চিকন থেকে মোটা হয়, যে এটা ব্যাস বৃদ্ধি পায়, এই কাজটা কে করে? এটা যে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এটা যে ব্যাস বৃদ্ধি পায়, এই কাজগুলো কে করে? এই তো। তাহলে এই কাজগুলো করে ভাজক টিস্যু। তুমি এই জায়গাতে তাকায় দেখো, এই যে প্রাইমারি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যুটা কি হয়? আস্তে আস্তে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর সেকেন্ড, দেখো দৈর্ঘ্য মানে কি? লম্বা হয় ছোট থেকে বড়। আর দেখো তো, সেকেন্ডারি ভাজক টিস্যুর মাধ্যমে কি হয়? উদ্ভিদ আস্তে আস্তে মোটা হয়। বোঝাতে পারলাম? তো সেকেন্ডারি ভাজক টিস্যুর অপর নাম, উদাহরণ কি কি? কর ক্যাম্বিয়াম বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তো একটু আগেই তোমাদেরকে বললাম, যেটা শীর্ষস্থ ভাজক টিস্যু, সেটার মাধ্যমেই কিন্তু গাছ লম্বা হয়। দেখো এখানেই বলা হয়েছে, শীর্ষস্থ ভাজক টিস্যুর মাধ্যমেই কিন্তু উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা প্রাইমারি টিস্যু। মানে এই দুইটা হুবহু এক, কোনো পার্থক্য নেই, মানে একই জিনিসের দুই রকম নাম আর কি। আর সেকেন্ডারি ভাজক টিস্যু, যেটার অপর নাম পার্শ্বীয় টিস্যু, দেখো উদাহরণগুলা দেখো, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বা কর ক্যাম্বিয়াম। তো এই যে তাকায় দেখো, পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণগুলা কি কি। আর এই তো, এইটার উদাহরণগুলা কি কি। এটার উদাহরণগুলা কিন্তু একই। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। তোমার পরীক্ষায় কিন্তু ভাই এটাই আসবে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম। যাহাই সেকেন্ডারি তাহাই পার্শ্বীয়, এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। যাহাই প্রাইমারি তাহাই শীর্ষস্থ,
এটাই কিন্তু পরীক্ষায় আসবে। এইটাকে আমরা উত্তর করতে পারবো? আমরা কি জিনিসটা পারবো? পারা যাবে কিনা, জিনিসটা ব্রেনের মধ্যে খেললো কিনা, জিনিসটা পারবে কিনা? পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে। ওকে, তাহলে দেখো তো এখানে এখন তুমি তাকায় দেখো, এই নিচে একটা সুন্দর কথা বলা আছে, একটা বক্স দেওয়া আছে। এই বক্সটা ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস। দেখো তো, ভাজক টিস্যুকে আমরা শ্রেণী বিভাগ করব। তুমি যেভাবেই শ্রেণী বিভাগ করো, ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন ভাজক টিস্যুর অবস্থান অনুসারে, যেটা উপরের দিকে থাকে সেটাকে বলে শীর্ষক, যেটা পাশে থাকে সেটাকে বলে পার্শ্বীয়, রাইট? তারপর উৎপত্তি অনুসারে, যেটা আগে উৎপত্তি সেটার নাম প্রাইমারি, যেটার পরে উৎপত্তি সেটার নাম ধরো সেকেন্ডারি। এইভাবে চিন্তা করতে পারো। তাহলে আমরা এই যে প্রাইমারি মানেই শীর্ষক, এইটা তো পড়ে ফেললাম, আর সেকেন্ডারি মানেই পার্শ্বীয়, এটা পড়ে ফেললাম। কিন্তু এদের শ্রেণীবিন্যাসটা কি অনুসারে? এটা জন্ম অনুসারে, এটার অবস্থান অনুসারে। যেমন আমরা জন্ম অনুসারে ভাগ করি, কেউ 2000 সালে জন্মাইছে, কেউ 2001 সালে, কেউ 2002 সালে, এভাবে আমরা বড় ছোট ভাগ করি। আবার আমরা বলি কার জন্ম কোথায়, কেউ বাংলাদেশি, কেউ আমেরিকান, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি। এইটা তাহলে অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, উৎপত্তি অনুসারেও ভাজক টিস্যু 3 প্রকার। কিন্তু আসলে এইটা আর এইটা, এইটা আর এইটা কিন্তু জিনিস একই, শুধু অবস্থান অনুসারে আলাদা। তাহলে এইটা কিন্তু সমস্যাটা, আমি এই দুটার সমস্যা কিন্তু ক্লিয়ার করলাম। এখন তোমাকে একটা দারুণ জিনিস জানতে হবে, এই জিনিসটা তোমাকে জানতেই হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখতে হবে, প্রাথমিক বা প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুর তৈরি হয়। তাহলে ভাজক টিস্যুগুলো যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেটা স্থায়ী টিস্যু তৈরি করে। ভাজক টিস্যুগুলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেটা থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্থায়ী টিস্যু তৈরি হয় কোথা থেকে, তুমি বলবা ভাজক টিস্যু থেকে। এবার মজার কথাটা দেখো, স্থায়ী টিস্যু থেকে যদি কোনো ভাজক টিস্যু তৈরি হয়, স্থায়ী টিস্যু থেকে যদি কোনো ভাজক টিস্যু তৈরি হয়, সেই স্থায়ী টিস্যুটাকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে দেখো তো, এটা কে কে বুঝতে পারলা? এটা একটা ম্যাথ করার চেয়েও অনেক ইজি, কিন্তু বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কোনটা আসছে ভালো করে খেয়াল করবা, যে প্রাইমারি ভাজক টিস্যুর জন্ম কোথা থেকে যদি প্রশ্ন আসে কি হবে উত্তর, আর সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্ম কোথা থেকে যদি প্রশ্ন আসে কি হবে উত্তর। সেই উত্তরটা আমি তোমাকে খেয়াল করাই দিচ্ছি। দেখো তো, এই অংশটুকু দারুণ ট্রিকি, দারুণ ট্রিকি। এটা তোমার বন্ধু বান্ধবরা পারবে না, সবাই ভুল করবে, বাট আশা করি তুমি ভুল করবা না। এইটা শিখে আশা করি আজান হবে মাগরিবের, ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। তো এই জায়গায় তাকায় দেখো, সকল টিস্যুর জনককে, এই জায়গা থেকে সবার শুরু। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাথমিক ভাজক টিস্যু। প্রথমে তো তুমি ক্লাস বেবি 1, বেবি 2, প্লে, নার্সারি, কেজিতে ভর্তি হবা। তারপরে 1, তারপরে 2, তারপরে এই যে 3। তো তাকায় দেখো তো, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাথমিক ভাজক টিস্যু, প্রাথমিক ভাজক টিস্যু থেকে প্রাথমিক স্থায়ী টিস্যু, প্রাথমিক স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু। তুমি এই জায়গায় থেকে দেখো, তাহলে কি সুন্দর কথা। দেখো তো এইটা ব্রেনের মধ্যে খেললো কিনা, এইটা পারা যাবে কিনা, এই প্রশ্ন কিন্তু আসবে। দেখো বুঝতে পারছো কিনা, কথাটা বুঝতে পারলা কিনা? এটা কিন্তু ভাইয়া কোনো না কোনো প্রশ্নে তুমি পাবা। এটা কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো প্রশ্নে এসেছে, কখনো না কখনো কোনো ভার্সিটি প্রশ্ন সলভ করতে গেলেই এই প্রশ্নটা পাবা। ঠিক আছে, দেখো তো 27 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে বলো? 27 নম্বর প্রশ্নটার কি উত্তর হবে? 27টা বলো, 27টা দ্রুত বলো। ভেরি গুড, তাহলে পার্শ্ববৃদ্ধি ঘটে সেকেন্ডারি ক্ষেত্রে। 26 বলো, আজকের ক্লাসেই পড়াইছি। 26 বলো, আজকের ক্লাসেই পড়ালাম। 26 বলো। খুবই সুন্দর, ঠিক আছে। 17 বলো, মাত্র পড়ালাম। 17 বলো, 18 বলো, 17, 18 বলো, 17, 18 একসাথে বলো। খুবই সুন্দর, তাহলে দুটাই কিন্তু সেকেন্ডারি, দুটাই কিন্তু সেকেন্ডারি, ঠিক আছে, দুটাই কিন্তু সেকেন্ডারি। 18 কি ল্যাটারাল, ল্যাটারাল মানে পার্শ্বীয়,
প্রিয় ছোট্ট ভাই বোনেরা, ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে সুন্দর। আচ্ছা, তারপরে 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 যেটা আমি পড়াচ্ছিলাম, এই লাইনটা থেকেও কখনো না কখনো এই লাইন থেকেও তুমি প্রশ্ন পাবা। কোনটা থেকে কোনটা তৈরি হয়, এই লাইন থেকেও ইনশাল্লাহ প্রশ্ন পাবা। তাহলে ভেরি গুড। আমরা চ্যাপ্টারটা এইভাবে, তুমি যদি আমার সাথে ক্লাসটা করো, এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ একটা মার্ক কমন আসবে। মাগরিবের নামাজের ওয়াক্ত খুবই ছোট, আমরা একটা অবশ্যই নামাজের ব্রেক দিব। সো আমরা একটা নামাজের ব্রেকে যাচ্ছি, যেহেতু আজান হচ্ছে, মসজিদের দিকে তোমার সবাইকে যেতে হবে। ঠিক আছে।
ওকে, সবাই আমরা ফিরে আসি, বিসমিল্লাহ বলে চলো আবার শুরু করি। আহ, তাহলে আমরা যা যা পড়লাম, আমরা লাস্ট কি পড়লাম, কোন টপিকটা পড়লাম? আমরা পড়লাম যে যেই টিস্যুগুলা স্থায়ী টিস্যু, তাদের জন্ম হয় ভাজক টিস্যু থেকে, কিন্তু যেই ভাজক টিস্যুর জন্ম স্থায়ী টিস্যু থেকে তাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এই কথাটা তোমাকে পরীক্ষার জন্য জানতে হবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে এরকম একটা প্রশ্ন। আমি তোমাকে দেখাচ্ছি বইয়ের কোন জায়গায় এই কথাটা লেখা আছে। তাহলে সুন্দর করে দেখো তো, যেই ভাজক টিস্যুর জন্ম স্থায়ী টিস্যু থেকে, এরকম একটা সংজ্ঞায় প্রশ্ন আসতে পারে। যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময় উৎপন্ন হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। উদাহরণগুলো কি তুমি দেখতে পাচ্ছ। তাহলে মোটামুটি এইটুকুই তোমার পড়া। আর এছাড়া আরেকটা প্রশ্ন তোমাকে বলবে যে এই যে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু মানে কি। ইন্টার ক্যালারি শব্দটার দিকে তুমি তাকাও, এখানে ইন্টার কথাটা আছে, ইন্টার এবং ইন্টার ক্যালারি, তার মানে ইন্টারমিডিয়েটে তোমরা পড়ো, তোমরা স্কুল এবং বিশ্ববিদ্যালয় জীবনের মাঝামাঝি তোমরা পড়ো, দ্যাট ইজ কল ইন্টারমিডিয়েট, মানে কোনো কিছুর মাঝামাঝি। তাহলে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু হলো কোন ভাজক টিস্যু? যেই ভাজক টিস্যুর অবস্থান একটা স্যান্ডউইচের মতো, দুটো পাউরুটির মধ্যে ওই যে স্যান্ডউইচের চিজ বলো তুমি যদি, বা যেটাই দাও, বা বার্গারের ওই পেটির মতো দুটো পাউরুটির মাঝে। তাহলে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু হলো দুটা স্থায়ী টিস্যুর মাঝে যে ভাজক টিস্যুর অবস্থান। তাহলে যে ভাজক টিস্যুর অবস্থান দুইটা স্থায়ী টিস্যুর মাঝে সেটাকে বলে ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কথা, কোন উদ্ভিদে এগুলা পাওয়া যায় তুমি একটু তাকায় দেখো। এই যে ঘাস জাতীয় উদ্ভিদে, পাইন উদ্ভিদে এবং হর্সটেল উদ্ভিদে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু পাওয়া যায়। তো আমি তোমাদেরকে আগেই বলেছি শীর্ষস্থ, তাহলে দেখো তো সুন্দর করে এখানে একটা পার্থক্য দেওয়া। শীর্ষস্থ ভাজক টিস্যু উদ্ভিদকে ছোট থেকে বড় করে, তাহলে দেখো এইটার নাম হলো প্রাথমিক বৃদ্ধি। পার্শ্বীয় ভাজক টিস্যু উদ্ভিদকে চিকন থেকে মোটা করে, এটার নাম হলো সেকেন্ডারি বৃদ্ধি। আর ইন্টার ক্যালারি ভাজক টিস্যু এরাও প্রাইমারি ভাজক টিস্যুর মতো কাজ করে, এরা অঙ্গকে ছোট থেকে লম্বা করে, তাহলে এরাও প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত। তাহলে কোনটা কি কাজ করে তুমি এটা দেখতে পাচ্ছ। এটাই হলো মূল কথা, যে অঙ্গ গঠন এবং লম্বায় বৃদ্ধি করে, লম্বায় বাড়তে সাহায্য করে, প্রস্থ গঠনে সাহায্য করে। এইটুকুই ভার্সিটির জন্য মূল পড়া, তুমি যদি এইটুকু পড়ো তাহলেই হয়ে যাবে। এর চেয়ে বেশি জটিল প্রশ্ন আসলে ভার্সিটিতে আসবে না, মেডিকেলেও এর চেয়ে জটিল প্রশ্ন আসে না। এবার হলো কোষ বিভাজন তল অনুসারে। কোষ বিভাজন তল, যে সকল ভাজক টিস্যু এক তলে কোষ বিভাজন হয়, আমরা তো সবাই বুঝি একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বস্তু। যদি এক মাত্রায় কোষ বিভাজন হয়, এক মাত্রায়, সেটাকে বলে রিব ভাজক টিস্যু। সংজ্ঞাটা পরীক্ষায় আসবে। রিব ভাজক টিস্যু যেটার কোষ বিভাজন একটা তলে হয়, তাকায় দেখো, একটা তলে কোষ বিভাজন, দ্যাট ইজ কল্ড রিব ভাজক টিস্যু। তারপরে রিব ভাজক টিস্যুকে রিব নাম দেওয়া হয় কেন? এইটা দেখতে বুকের পাঁজরের মতো দেখায়, দেখো এইটা দেখতে বুকের পাঁজরের মতো দেখায়, এই জন্য এটাকে বলে রিব। দুইটা লাইন, আর কিচ্ছু পড়তে হবে না। যেই ভাজক টিস্যুতে কোষ বিভাজন তল দুইটা, দেখো দুইটা তলে বিভাজন হয়, সেটাকে বলে প্লেট। তাহলে প্লেটের, আমরা যে প্লেটে ভাত খাই সেই প্লেটের কয়টা তল? উপরের একটা তল, নিচের একটা তল। তাহলে প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যুতে তুমি তাকায় দেখো তল কয়টা? প্লেট ভাজক টিস্যুর তল দুইটা। পরীক্ষায় প্রশ্ন আসবে প্লেট ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের কি পরিবর্তন হয়? উদ্ভিদ আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হয়। ভাই দুটা করে লাইন পড়তে হবে। এক, একটা তল রিব, বুকের পাঁজরের ন্যায় রিব, প্লেট, দুইটা তল এবং অঙ্গটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তিন, মাস ভাজক টিস্যু, ম্যাস। ম্যাস কথাটার অর্থ, মাস বা ম্যাস কথাটার অর্থ হলো অনেক, বলে না ম্যাস পিপল বা মাস পিপল, মাস মানে জনতা, অনেক, যারা সব তলে বিভাজিত হয়। সব তল বলতে ত্রিমাত্রিক, তল তো তিনটাই, তল তো আর অগণিত তল না। আপাতত আমরা দুনিয়াতে তিনটা তলে আবিষ্কার করতে পেরেছি, ত্রিমাত্রিক, তিনটা মাত্রা যা সব তলে বিভাজিত হয়, সেটাকে বলে মাস ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যুর ফলে যে কোনো একটা অঙ্গ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে শব্দগুলা মাস, ঘনত্বে, তা আমি এটা এভাবে মনে রাখতাম, সেটা হলো মাঘ মাস, তার মানে মাস ভাজক টিস্যু ঘনত্বে, আর প্লেট হলো আয়তনে। দ্যাটস ইট, এখান থেকে তোমার পড়া হয়ে গেল।
এরপর বলা হবে যে সকল ভাজক টিস্যু, কাজ অনুসারে ভাজক টিস্যু কয় রকম। যে সকল ভাজক টিস্যু থেকে উদ্ভিদের ত্বক তৈরি হয়, ত্বক, তাকে বলা হয় প্রোটোডার্ম, তাকে বলা হয় প্রোটোডার্ম। যে সকল ভাজক টিস্যু থেকে উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম তৈরি হয় তাকে বলে প্রোক্যাম্বিয়াম। দেখো, জাইলেম ফ্লোয়েম মানে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু যেখান থেকে তৈরি হয় তার নাম প্রোক্যাম্বিয়াম। যেইখান থেকে, যেই ভাজক টিস্যু থেকে উদ্ভিদের ভিত্তি তৈরি হয় সেটা নাম ভিত্তি ভাজক টিস্যু বা গ্রাউন্ড মেরিস্টেম। এই তো, গ্রাউন্ড মেরিস্টেমের নামটা মনে রাখতে হবে, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি। তাহলে দেখো নামটা মনে রাখবা, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি। কোমর, কোমর হলো আমাদের শরীরের ভিত্তি, তাহলে কোমর হলো আমাদের শরীরের ভিত্তি ভাজক টিস্যু, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এগুলো হলো গ্রাউন্ড মেরিস্টেম। ক্যাম্বিয়াম থেকে, প্রোক্যাম্বিয়াম থেকে পরিবহন টিস্যু তৈরি হয়, আর প্রোটোডার্ম থেকে ত্বক তৈরি হয়। দেখো তো পারা যাবে কিনা, অলরেডি এগুলা থেকে প্রশ্ন আসছে, তোমাকে আমি দেখাচ্ছি। একদম এ সকল লাইন থেকে প্রশ্ন আসছে, A to Z এগুলা থেকে তুমি প্রশ্ন পাবা। তুমি যেই পরীক্ষাতে অংশগ্রহণ করো না কেন, এগুলা থেকে প্রশ্ন আসবে। তাহলে চলো 11 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেখো তো 11 নম্বর প্রশ্নটা উত্তর করতে পারো কিনা, সবাই বলো তো। খুবই ভালো। তাহলে 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে বলা হয় প্রোটোডার্ম। খুবই সুন্দর, খুবই ভালো। এবার যেই ভাজক টিস্যুর বিভাজন সব তলে ঘটে সেটাকে আমরা কি বলি? মাস মেরিস্টেম। মেরিস্টেম শব্দটার অর্থ হলো ভাজক টিস্যু। মেরিস্টেম শব্দটার অর্থ হলো, মেরিস্টেম শব্দটার অর্থ হলো ভাজক টিস্যু। তাহলে দেখো কি সুন্দর করে সবগুলা পড়া। তুমি যদি আমার কথা শোনো, তুমি মূল পরীক্ষায় সবগুলা কমন পাবা, কিন্তু তারপরও তোমাদের মধ্যে অনেকেই কথাগুলা শুনবে না, তারপরও তোমাদের মধ্যে অনেকেই পড়াগুলা করবে না, অনেকেই পণ্ডিতি করবে, তারাই পরীক্ষায় ধরা খাবে। এটাই হলো সত্যি কথা। তাহলে বলো তো প্রোটোডার্ম কি? প্রোটোডার্ম কি? দেখতে পাচ্ছ? তাহলে আমরা যা পড়লাম তা থেকে তুমি পরীক্ষায় হুবহু কমন পাবা। বিগত বছর প্রশ্ন দেখলেই বুঝতে পারবা, A to Z কমন পাবা। দেখো তো 32 নাম্বারটা বলো তো। সাবাস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো যা যা পড়লা ইনশাল্লাহ সেগুলো থেকে পুরোপুরি কমন আসবে। তাহলে এইটা বক্স আমাদের পড়া হয়ে গেল। নিচে আরেকটা বক্স দেওয়া আছে, তোমাকে প্রশ্ন করতে পারে যতগুলো টিস্যু আছে সকল টিস্যুর জন্ম কোন টিস্যু থেকে, এরকম একটা প্রশ্ন তোমাকে মূল পরীক্ষায় করতে পারে। উদ্ভিদের যতগুলো টিস্যু আছে সকল টিস্যুর জন্ম কোন টিস্যু থেকে? তুমি তাকায় দেখো, শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম থেকে সকল টিস্যুর জন্ম। দেখো, এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষক ভাজক টিস্যু থেকে সব টিস্যুর জন্ম, এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে বলে দিলাম, ঠান্ডা মাথায় শুনতে হবে। এবার আমরা পড়ব স্থায়ী টিস্যু। এবার আমরা পড়ব হলো স্থায়ী টিস্যু। তাকায় দেখো, যে টিস্যুর কোষগুলোর বিভাজনের ক্ষমতা নেই তাকে বলে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর যা বৈশিষ্ট্য ছিল, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তার চেয়ে উল্টা। ভাই কিভাবে কিভাবে উল্টা? এই যে তাকায় দেখো, ভাজক টিস্যু ছিল বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। ভাজক টিস্যুর ছিল সাইটোপ্লাজম ঘন, এর সাইটোপ্লাজম কম।
ভাজক টিস্যুর কোষ প্রাচীর ছিল পাতলা, এর কোষ প্রাচীর পুরু। ভাজক টিস্যুতে সবগুলো কোষ ছিল জীবিত, এর কিছু কিছু কোষ মৃত। মৃত মানে মৃত কোষের কোনো প্রোটোপ্লাজম থাকে না। আর ভাজক টিস্যুর কোষ প্রাচীর যেখানে পাতলা, এর কোষ প্রাচীর পুরু, এবং সেই পুরু কোষ প্রাচীরে নানা রকম নকশা দেখা যায়। এইটা তুমি জানবা। এই তো কথা। সবাই আমার সাথে একমত কিনা? জাস্ট ভাজক টিস্যুর উল্টা। সবাই একমত কিনা? এটা ভাজকের জাস্ট উল্টা। ঠিক? মারহাবা। ওকে। এইবার স্থায়ী টিস্যু কয় রকম? এটা তোমরা এসএসসিতে পড়েছো। চ্যাপ্টার হলো জীবকোষ, জীবকোষ ও টিস্যু, চ্যাপ্টার 2। আমি জানি তোমরা এসএসসিতে ফাঁকি দিয়েছো, এই চ্যাপ্টারটা ঠিক মতো পড়োনি, কিন্তু ওই জায়গাতে বলা ছিল স্থায়ী টিস্যু 3 রকম, যাদের এক দলের নাম হলো সরল টিস্যু, এক দলের নাম হলো জটিল টিস্যু, এক দলের নাম হলো ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু কয় রকম? 3 রকম, প্যারেন কাইমা, কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা। যাদের নামের শেষে কাইমা আছে তারা সবাই সরল টিস্যু। আর জটিল টিস্যু হলো জ দিয়ে। জটিল টিস্যু কয়টা? জটিল টিস্যু 2টা, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েম হলো জটিল টিস্যু, তাহলে জ দিয়ে জটিল, জ দিয়ে জাইলেম ফ্লোয়েম। আর ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, উদ্ভিদের যতগুলো ক্ষরণ হয়, আঠা, তেল, রেজিন, গদ, এইগুলো কোথা থেকে আসে? ক্ষরণকারী টিস্যু থেকে। এইটুকু জানলেই হবে। পরীক্ষায় এই সংজ্ঞা থেকে, এই বক্স থেকে প্রশ্ন আসবে, সরল টিস্যুর উদাহরণ কোনটা, জটিল টিস্যুর উদাহরণ কোনটা, ক্ষরণকারী টিস্যুর উদাহরণ কোনটা। পরীক্ষায় এই 3টা প্রশ্ন আসবে। আশা করি পারবা। বিশ্বাস হয় না যে এগুলা প্রশ্ন আসবে? আমি তোমাকে দেখাচ্ছি, এগুলাই যে পরীক্ষার প্রশ্ন। আমি তোমাকে দেখাচ্ছি একদম এই হাই পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি যা বলবো একদম এরকমই প্রশ্ন আসবে। লেটস হ্যাভ এ লুক। চলো তো দেখি এরকম প্রশ্ন অলরেডি আসছে কিনা। লেটস হ্যাভ এ লুক। প্রশ্ন নাম্বার 10 উত্তর করতে পারলে বুঝবো তুমি বস। দেখো তো কে উত্তর করতে পারবা। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। পুরো শুট করবা যতটুকু বলবো। ওকে, তাহলে ক্লিয়ার, একদম ঠিক আছে, সব বুঝতে পারলাম। ওকে, তাহলে দেখো তোমরা অনেকেই উত্তর করতে পারলা। এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, তোমাদের ভর্তি পরীক্ষা যত দিন দিন যত এগিয়ে আসছে, ক্লাসে লোকজনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এবং তোমরা বলতে পারো যে ভাইয়া, এর মধ্যে অনেকেই ভাইয়া হয়তোবা রেকর্ড ক্লাস করে। কথাটা সত্যি, অনেকেই রেকর্ড ক্লাস করে, কিন্তু আমি তোমাদেরকে একটু গ্যারান্টি দিতে পারি, এই যে শুরুতে যে আমাদের সাথে 10,000 যুক্ত হয়েছিল, প্রথম দিকে সবাই 10,000 জনের সবাই প্রথম ক্লাসটা, প্রথম 2টা ক্লাস হয়তোবা সবাই করেছে। কিন্তু যত দিন গেল আস্তে আস্তে লোকজন কমতে কমতে এখন ক্লাসে তুমি 100 জনকেও পাবা না। এবং আমরা তো আপলোড লিঙ্কে আপলোড চেক করি যে কতগুলো ভিউ হয়েছে, দেখা যাবে যে এখানে এরকম 1,000 ভিউ হয়, 9,000 জনই আর ক্লাস করতে পারে না। বাস্তবতা হলো এই যে অ্যাডমিশনের টাইমটা, এটা কিন্তু 100 মিটারের দৌড় না, T20 ম্যাচ না, এটা হলো টেস্ট ম্যাচের মতো। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পুরোটা সময় যে লেগে থাকবে, আলটিমেটলি ভর্তি পরীক্ষায় সে ভালো করবে। এখানে ওই প্রথম 2টা ওভারে ভালো মারলাম, শেষের 2টা ওভারে ভালো মারলাম, এইটা দিয়ে আসলে হয় না। তো তোমরা যারা প্রতিনিয়ত কষ্ট করছো, প্রতিনিয়ত দেখো লাইভ ক্লাস করা কোনোভাবেই ইজি না, প্রতিনিয়ত এক্সাম দেওয়া এটা কোনোভাবেই ইজি না, এটা নিঃসন্দেহে কঠিন। কিন্তু তোমরা যারা লেগে আছো, আল্লাহর রহমতে আল্লাহ পাক দেখবে যে তোমাদের এই ডেডিকেশনটাকেই আসলে কবুল করে নেবেন। প্রতিনিয়ত যারা লেগে আছো, যারা ক্লাসগুলো করছো, এক্সামগুলো দিচ্ছ, কারণ আমরা একটা ক্লাসে আমাদের গত 10-12 বছর এক যুগের অভিজ্ঞতা দিয়ে পড়াচ্ছি। বুঝো নাই? এক যুগের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে এটা পড়ানো হচ্ছে। নিঃসন্দেহে তুমি ওই চ্যাপ্টারটা একা যদি 6 ঘন্টা সময় লাগতো পড়তে, আমাদের এটা পড়াতে লাগবে তোমাকে 1 ঘন্টা, যেই চ্যাপ্টার তুমি 6 ঘন্টা সময় নিতা। আমরা যেটা 2 ঘন্টায় পড়ি সেটা তুমি একা পড়তে যাও, সারাদিন লেগে যাবে, এত বেশি পড়া। তো তারপরও যারা ক্লাসগুলোতে থাকো না, যারা ক্লাসে মনোযোগ দিচ্ছ না, এখনো যারা এদিকে ওদিকে তাকাচ্ছ,
ছোট্ট ভাই বোনেরা, আগামী 1.5 মাস সূর্যের আলো দেখার দরকার নাই। চান্স পেতে চাইলে জাস্ট আগামী 1.5 মাস A to Z সময় লেগে থাকতে হবে। এবং আমি বলবো যে আমাদের এই বায়োলজি কোর্সে যতগুলো ক্লাস আছে সবগুলা করার আমন্ত্রণ থাকবে, প্রত্যেকটা করবা। দেখবে যে বায়োলজিতে যেই ভার্সিটিতে অংশ নাও, ঢাকা ভার্সিটিতে 30 মার্ক থাকলে জাহাঙ্গীরনগরে দেখবে তুমি ফুল মার্ক, ইনশাল্লাহ ফুল কমন পাচ্ছ। বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। আমি ভাইয়া বা ব্যান প্রথম 2টা ক্লাস বাদে আর ক্লাস করি না। বাংলা, আচ্ছা বাংলা না করো, কিন্তু যেগুলো তুমি পরীক্ষায় অংশ নিবা সেগুলো তো তোমার করাই উচিত, রাইট? ওকে, সো ঠিক আছে, ফাইন। তাহলে সব ক্লাস করেছি ইনশাল্লাহ। এবং যারা সব ক্লাস করেছো সব কিছু যে মনে থাকবে তা না, কিন্তু পরীক্ষার হলে দেখবা শিক্ষকের কথাটা তোমার কানে বাজতেছে, শিক্ষকের কথাটা তোমার কানে বাজবে, এটাই হলো সত্য কথা। তাহলে ওকে, ডান। ভাইয়া সেকেন্ড চ্যাপ্টার কি সবটা শেষ? ফুল কমন থাকলেও টাইমের জন্য পারি না ভাই, লাইভ ক্লাসই করি। যারা করছো গুড, যারা রেকর্ড করছো তারাও ভালো, মানে সবসময় লাইভে করতে হবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু ক্লাসগুলো শেষ করাকে আমি অবশ্যই গুরুত্ব দিব। কারণ আবারও বলি তোমাদেরকে, একটা অনেস্টির সাথে সত্য কথা বলি, সেটা হলো 100 জন স্টুডেন্টের মধ্যে সর্বোচ্চ 2 জন থাকতে পারে যারা, সর্বোচ্চ 2 জন যারা অলরেডি একটা চ্যাপ্টার যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে ফেলেছে। মানে এই চ্যাপ্টারটা ভর্তি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসুক পারবে। ধরো আমাদের লেভেলে, শিক্ষক লেভেলে পড়া সে পড়ে, কিন্তু বাকি 98 জনই কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট। এই 2 জন ছাড়া বাকি 98 জনেরই কিন্তু ক্লাসগুলো কাজে লাগার কথা। তুমি অনেক সময় অনেকেই মোটিভেট করে, তো অনেকেই আমরা এই 2 জন কারা? 100 জনের মধ্যে 2 জন মানে কি? টপ 2 ডিএমসিয়ান। দেখো 1 লক্ষ পরীক্ষা দিলে 200 জন চান্স পায়, ডিএমসির 2 জন, বুয়েটের প্রথম 50। আমরা যখন ওই যে পডকাস্ট করি তখন তুমি দেখবা যে বুয়েটে যেই ছেলেটা 10ম হয়েছে, বুয়েটে যেই ছেলেটা 5ম হয়েছে, বুয়েটে যেই ছেলেটা ধরো 20তম হয়েছে, বুয়েটে যেই ছেলেটা 50তম হয়েছে, বুয়েটের টপ 50 বা অ্যাটলিস্ট টপ 20, দিজ আর ডিফারেন্ট ব্রিড। এরা এইচএসসি লাইফেই শিক্ষকের লেভেলের পড়ালেখা করে ফেলে। এদের পডকাস্ট তুমি দেখো, এরা বলবে যে আমি কখনো অনলাইন ক্লাস করিনি, আমি সবসময় নিজে নিজে পড়েছি। এবং তখন আমরা যারা সাধারণ স্টুডেন্ট, আমিও সাধারণ, হ্যাঁ আমিও সাধারণ, বেশিরভাগই সাধারণ, আমরা যারা সাধারণ স্টুডেন্ট আমরা ভাবি ওই ব্যাটাই তো করেনি, ও না করেই বুয়েটের 20তম হয়েছে, হ্যাঁ ও তো কোনো অনলাইন ক্লাস করেনি, এরকম 2 ঘন্টা করে ক্লাস করেনি, এরকম 24টা চ্যাপ্টার 48 ঘন্টা ক্লাস না করেই তো টপ করেছে, তাহলে আমারও মনে হয় করতে হবে না। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হলো ছোট্ট ভাইয়া, আবারও বললাম, ওই যে আমরা যেভাবে পড়াটাকে গুছাই দেই, এটা ও নিজে পড়লে নিজে গুছাই নিতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ স্টুডেন্ট আমরা পড়ার পরে আরো পড়াটা অগোছালো হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে আমাদের ক্লাসগুলো থেকে 98 জন স্টুডেন্ট সরাসরি বেনিফিটেড হওয়ার কথা। সরাসরি কেউ যদি ক্লাস করে পরীক্ষা দিতে যায়, ক্লাস করে বইটা পড়ে তারপরে পরীক্ষা দেয়, আর ক্লাস না করে বইটা পড়ে তারপরে পরীক্ষা দেয়, আমি বলবো যে তুমি একটা ক্লিয়ার কাট ডিফারেন্স পাওয়ার কথা। তোমরা আমাকে বলো তো যে ডিফারেন্স পাওয়া যায় নাকি যায় না? তুমি তো এটা আগেও পড়েছো, এগুলো তো তোমরা এইচএসসি লাইভেও পড়েছো। সুদীপ্ত পোদ্দার ভাইয়া বলেছিল যে আমি আগে বেশি পড়ালেখা করি নাই। তো টপারদের সাথে তুলনা করলে জিনিসটা হবে না। অবশ্যই ডিফারেন্স পাওয়া যায় না, সত্যি কথা, তোমরা অনেক ডিফারেন্স হয় না? এই চ্যাপ্টারটা তোমার কাছে শিক্ষক তো সহজ করে দেয়, তো সেই জন্য অনেকেই বলতে পারে, অনেকেই দেখবে যে নাচ ছিটকাবে, আরে কি এতক্ষণ ক্লাস করিস, ওর নাচ নাচ ছিটকানোতে তোমার কি যায় আসে? তোমার যদি এটা কাজে লাগে, তোমাকে তো এটা কাজে লাগাতে হবে, তুমি তো এটা টাকা দিয়ে কিনেছো, টাকা দিয়ে কিনে, তুমি টাকা দিয়ে কিনে জিনিসটাকে ফেলে রাখছো, কাজে লাগাচ্ছ না, ভাইরে, এটা তো মানে এর চেয়ে বোকামি দুনিয়াতে আর হয়? কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। অনলাইন ক্লাসে আমরা ধরো এই ক্লাসটা, ধরো এই যে আমি ঠান্ডা মাথায় আমি 7টা পর্যন্ত ধরো পড়াবো, বা 7টা 15 পর্যন্ত, ধরো কোনো কারণে শেষ করতে পারবো না, আমি বলবো যে কালকে সকালবেলা এটার একটা এক্সট্রা ক্লাস আমি তোমাদেরকে নিব। ভাইয়া অফলাইন ক্লাসে কি এটা সুযোগ আছে? অফলাইনে তোমরা যারা ক্লাস করো তোমাদের অভিজ্ঞতা আছে না অফলাইন ক্লাসে? অনলাইনে আমরা যতটা আরাম করে একটা কথা পড়াতে পারি, যতটা আরাম করে তোমাদেরকে বুঝাতে পারি, তুমি একটা জিনিস এখন না করলে পরে আবার রেকর্ড দেখে নিতে পারো, এটা কি অফলাইনে সম্ভব? সম্ভব না। তো তো তুমি এইটাকে, এই যে তুমি গিফটটা পাচ্ছ এটাকে কাজে লাগাও। আবারও বলবো, অবশ্যই ক্লাসগুলো করে যাবা, দেখবে পরীক্ষার হলে আমাদের কথাগুলোই তোমার মনে পড়ছে। এই যে আমি ক্লাসে পড়াই দিলাম,
ঠিক আছে? তো এইটা কিন্তু অনেকেই এটাতে নাক ছিটকে যায়, আরে কি তুই এসিএস এর অনলাইন ক্লাস করতেছিস, এইগুলো এগুলো করে ভালো করা যায় না। এরা যারা বলে, এরা হয় খুব ট্যালেন্টেড, বুয়েটের টপ 20 বা ডিএমসি তে টপার, যারা এই ক্লাসগুলো আসলেই তাদেরকে সাহায্য করে না, তাদের কাছে এটাকে টাইম ওয়েস্ট মনে হবে, কারণ এই জিনিস তো অলরেডি সে পারে। কিন্তু বললাম 98 জনকেই এটা সাহায্য করবে। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছো? একবার লাইভ করার পর আর রেকর্ড করা দরকার নাই। ঠিক আছে, ওকে। তো লিজা, ওটা আমি লাইভে নিব, ওটা পার্টটুকু আমি লাইভেই নিব আগামী, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে লাইভগুলো শুরু হবে। কালকে এই চ্যাপ্টারে যেমন ঠান্ডা মাথায় পড়াচ্ছি, আমি 1 ঘন্টা আরো 1 ঘন্টা পড়াবো, ঠান্ডা মাথায় পড়াবো। যদি কোনো কারণে শেষ না করা যায় আমি লাইভে নিব লিজা। ক্লিয়ার? সো সবাই বাকি আগামী 1.5 মাস পরিশ্রম করবা তো। পরীক্ষা কিন্তু চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে? হাতে গুনে আর মাত্র 52টা দিন আছে। চোখের পলকে 52টা দিন চলে যাবে। তোমরা তো বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো, ভাই চোখের পলকে 52টা দিন চলে যাবে, একদম চোখের পলকে। ন্যাশনাল 18ই ডিসেম্বর পরীক্ষা নিবে। ন্যাশনাল সবার আগে পরীক্ষা নিবে এবার? এটা কি হওয়া উচিত বলো তো? মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি আসলেই সবার আগে পরীক্ষা নেওয়া ঠিক? আমি মনে করি ঠিক না। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই। ন্যাশনাল ভার্সিটিতে সত্য কথা হলো যে যদি কোনো কারণে প্রায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স না হয়, তাহলে ন্যাশনালে সবাই পরীক্ষা দেয়। এটাকে বাস্তবতা তো অস্বীকার করার সুযোগ নাই। তো এই বাস্তবতায় ন্যাশনালের পরীক্ষা হওয়া উচিত সবার শেষে, গুচ্ছেরও পরে। কিন্তু ন্যাশনাল যদি সবার আগে পরীক্ষা নেয়, এটা তো একটা গ্যাঞ্জাম তৈরি করবে। একদম বাজে সিদ্ধান্ত। তো এটা ওই ব্যবসা করার ধান্দা হতে পারে, এই বিষয়ে আমিও একমত। যে সবাই তাহলে ভয়ে, যে পরে যদি চান্স না পাই ন্যাশনালে একটা পরীক্ষা দিয়ে রাখি, জাস্ট একটা ব্যবসা। এগুলো সত্যি, মানে এখনো কেন এ ধরনের ব্যবসা হবে ছাত্রদেরকে নিয়ে? যেখানে ছাত্রদের আন্দোলনের ফলে একটা সরকার চলছে, সেখানে ছাত্ররাই ছাত্রদের সাথে এই ধরনের সিদ্ধান্ত, এটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন, সত্যি কথা। মানে এগুলো, এটা আসলেই মেনে নেওয়া কঠিন, তাই না? তো 25 ব্যাচের উপরে যেটা হলো, এটা সত্যি, এটা শিক্ষক হিসেবে আমি নিজেই 25 ব্যাচকে নিয়ে কষ্ট পাই। তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমাদেরকে একবার একটা ডলা দিল। আগে থেকে বলা ছিল না যে পরীক্ষার রেজাল্ট আগের মতো মার্কিং করবে না, পোলাপান আগে থেকে আরেকটু সিরিয়াস হতো আর কি। যদি বলতো যে এবার কিন্তু A+70,000 কমাই দেবো 50%, পোলাপান আগে থেকে সিরিয়াস হতো। যেমন 26 ব্যাচের চোখে মুখে ভয়টা আমরা দেখতে পাই। 26 ব্যাচের পোলাপান বলে ভাই পড়ান, ভাই পড়ান। ওরা এখন তোমাদের রেজাল্ট দেখে, ওরা কিন্তু আগে থেকে, তোমরা যদি আগে থেকে জানতা যে তোমাদের সাথে এমন হবে, তোমরা আরো সিরিয়াস হতা। কিন্তু বাস্তবতা, তোমাদেরকে আগে থেকে বললো না, পরীক্ষার কোশ্চিনে ঝামেলা করলো, রেজাল্টে তোমাদেরকে ধরা দিল, অ্যাডমিশন টেস্টে সবচেয়ে কম সময়, গত কয়েক বছর সবচেয়ে কম সময় তোমরা পেতে যাচ্ছ, এবং একটা একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার যে গ্যাপ, সেটাও সর্বনিম্ন, তাই না? তো এখন কি করবা? বাস্তবতা হলো যে 25 ব্যাচ, মানে একটাই শুধুমাত্র পজিটিভ দিক, সেটা হলো সব 25 ব্যাচ একই সাথে ধরা খাচ্ছে, তার মানে ফিল্ডটা তো লেভেল প্লেইং ফিল্ডই থাকলো। এমন যদি হতো কেউ কেউ কোনো 25 ব্যাচ বেশি সুবিধা পেল, কোনো 25 ব্যাচ কম সুবিধা পেল, তাহলে একরকম কথা ছিল। কিন্তু এখানে সব 25 ব্যাচই তো সেম সুবিধা পাচ্ছে, তাই কিনা? তো যাই হোক, সেম সুবিধা বা সেম অসুবিধা ফেস করছে। আর 24-এ যারা সেকেন্ড টাইমার, ওরা তো নিঃসন্দেহে মেডিকেলে তো ওদের মার্ক কাটবে, কিন্তু ভার্সিটিতে তো মার্ক যেহেতু কাটবে না, তো ভার্সিটিতে ওরা একটা অ্যাডভান্টেজ তো, একটা না একটা অ্যাডভান্টেজ তো পাবেই। তো যাই হোক, তুমিও যাবে, আমিও যাব, সবাই মিলে মারা যাব, বা আচ্ছা যা, অন্য কিছু লিখেছে। থ্যাংক ইউ। তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট মোটিভেট করার চেষ্টা করলাম। 50 দিন সময় আছে, যতটুকু পারা যায় পড়ালেখা করতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এটা সুন্দর করে দাগ দিলাম, এটা থেকে কমন পাবা। ভাজক টিস্যু স্থির টিস্যুর পার্থক্য, এটা তুমি এখন নিজেই পড়তে পারবা। নিজে পড়লেই ইনশাল্লাহ, এটা তুমি নিজে পড়ে নিবা, দেখবা যে নিজেই পারছো। আর সরল টিস্যু আর জটিল টিস্যু মানে কি? যাদের নামের শেষে কাইমা আছে, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, তারা হলো সরল টিস্যু। আর যারা পরিবহনে জড়িত, যেমন জাইলেম এবং ফ্লোয়েম, এদেরকে বলা হয় জটিল টিস্যু। জটিল টিস্যুর মূল কাজ কি? পরিবহনের সাথে জড়িত। দেখো এখানে খাদ্যরস পরিবহনের সাথে জড়িত। আর সরল টিস্যু পরিবহন ছাড়া বাকি কাজগুলা করে। কি কাজ করে? খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, দৃঢ়তা দৃঢ়তা প্রদান করে। তাহলে এই যে মূল কথাগুলা, এইগুলা হলো মূল কথা।
তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, চলো তাহলে আমরা সামনে সামনে তাহলে সামনে পড়ি আমরা। এইবার টিস্যুতন্ত্র, আমরা টিস্যু পড়েছি। আমি আজকে একটু স্লো পড়াচ্ছি, একটু স্লো। কে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া মাথা আপনি অসুস্থ নাকি? অসুস্থ না, কিন্তু প্রতিদিন অনেক ফাস্ট ফাস্ট পড়াই, মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা, স্লো, আরাম করে পড়াই। ও ভাই বোনেরা, অনেক আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করে, বলো তো উদ্ভিদে কয় রকমের টিস্যু আছে? বলো তো উদ্ভিদের টিস্যু কয় রকম? বলো উদ্ভিদের টিস্যু কয় রকম? 3 রকম। এতক্ষণ ধরে এই পড়ালাম। টিস্যু 2 রকম, ভাজক আর স্থায়ী। টিস্যু তন্ত্র কয় রকম? টিস্যু তন্ত্র 3 রকম, ঠিক আছে। টিস্যু 2 রকম, তন্ত্র ত মানে 3, তো দেখতে 3-এর মতো। টিস্যু তন্ত্র 3 রকম। কি কি টিস্যু তন্ত্র 3 রকম? একটা উদ্ভিদের ত্বক তৈরি করে, এটার নাম এপিডার্মাল টিস্যু তন্ত্র। একটা উদ্ভিদের পরিবহন তৈরি করে, যেমন ভাস্কুলার টিস্যু তন্ত্র, জাইলেম এবং ফ্লোয়েম। একটা উদ্ভিদের ভিত্তি তৈরি করে, যেমন গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো এই যে টিস্যু তন্ত্র তাহলে 3 রকম। ত্বকীয় টিস্যুতন্ত্র যেটা উদ্ভিদের ত্বক এপিডার্মিস তৈরি করে, তাহলে এপিডার্মিস হলো ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। এইগুলো আমরা একটার পর একটা, এইগুলো এখন একটা বাই একটা পড়ব। তো দেখো, প্রথমেই বলা হয়েছে ত্বকীয় টিস্যুতন্ত্র পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট ভাই বোনেরা, ধরো এইটা একটা উদ্ভিদ, এই যে এইটা একটা উদ্ভিদ, এই যে এই যে উদ্ভিদের কাণ্ড, এই যে উদ্ভিদের পাতা। উদ্ভিদের কাণ্ড এবং পাতার যে আবরণ, যে ত্বক, সেটাকে বলে এপিডার্মিস। উদ্ভিদের মূলের যে ত্বক, সেটার নাম এপিব্লেমা। পরীক্ষায় প্রশ্ন আসবে, এইটা প্রশ্ন আসবেই। মূলের ত্বকের নাম কি? সবাই মূল ত্বকের নামটা কমেন্ট করো, মূল ত্বকের নামটা কমেন্ট করো। মূল ত্বকের নাম কি? এপিব্লেমা। বাংলায় লেখো, ইংলিশে লিখলে ই লিখতে হবে। এপিব্লেমা, এইটা আমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। ভর্তি পরীক্ষার হল থেকে বের হয়ে আমি তো দাগাইছিলাম যে কাণ্ডের মূলের বহিত্বকের নাম কি, আমি তো এপিব্লেমা দাগাইছি। তো আমি তো শিওর ছিলাম যে আমারটা হয়েছে। বের হয়ে দেখলাম যে 2জন আলোচনা করতেছে, এটা এপিডার্মিস দাগাইছিস না? ও বললো হ্যাঁ, এটা এপিডার্মিস দাগাইছি। তো আমি তো বললাম যে বেটারা, যে মানে 2জনই যে ভুল, এবং 2জনের যে কনফিডেন্স যে এপিডার্মিস দাগাইছিস না, ওই বললো হ্যাঁ রে, এপিডার্মিসই দাগাইছি। তো এইরকম ভুল হয়, কিন্তু এই ভুল তুমি করবা না। তুমি এটুকু অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে খেয়াল করবা। তাহলে দেখো, এখানে সুন্দর করে বলা আছে কোনটা মূলতক কি। তোমরা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য মূলত সবুজ লাইনগুলো থেকে, তোমার সবুজ এবং লাল লাইনগুলো থেকে বেশি প্রশ্ন আসবে, এটা তোমাকে আগেই বলেছি। যেমন এইটা প্রশ্ন আসবে, মাইরোসিন কোষ কোন উদ্ভিদে পাওয়া যায়? সরিষা উদ্ভিদে মাইরোসিন কোষ পাওয়া যায়। সরিষা গোত্রের উদ্ভিদে মাইরোসিন কোষ পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তাহলে সুন্দর। তারপরে দেখো, এইখানে তোমাকে বলবে যে বুলিফর্ম কোষ, বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? বুলিফর্ম কোষ দেখো, ভুট্টা, আখ, গম। তো তুমি মনে রাখবা,
ভুট্টা, আখ, গম। ভুট্টা, আখ আর গম কে খায়? বুলবুলি পাখি। তাহলে এই তো ভুট্টা, ভুয়া গম দিয়ে তুমি মনে রাখো, ভুয়া গম খায় বুলবুলি। তাহলে আর কখনো ভুল হবে? ভুয়া গম খায় বুলবুলি, বুলিফর্ম কোষ পড়া হয়ে গেল। এই পরীক্ষা প্রশ্ন করতে পারে এই বুলিফর্ম কোষের কাজ কি? এই বুলিফর্ম কোষের কাজ হলো, দেখো, কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ ও বিকাশে, পাতার প্রসারণ ও বিকাশে সাহায্য করে। তাহলে এই তো ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সবাই বলে কাটমার্ক 85-86, আমার তো 80+ মার্ক আসবে, পরে ওই মানুষগুলো হারিয়ে যায়। দ্যাটস ট্রু, ওই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না, কারণ ওই যে কনফিডেন্স। ঠিক আছে, তাহলে এই তো সুন্দর করে তো লিখে ফেলো। মনে রাখবা বুলবুলি ভুয়া গম খায়, ভুট্টা, আখ, গম এই উদ্ভিদে বুলিফর্ম কোষ থাকে। এই তো মনে রাখার জন্য তোমাকে টেকনিক শেখাই দিলাম। এই পেজ থেকে অন্য কি এমসিকিউ আসবে, এই পেজ থেকে আর কোনো এমসিকিউ, এই পেজ থেকে আর কোনো এমসিকিউ, আর কোনো এমসিকিউ আসবে না। ঠিক আছে, এরপরে তোমাকে প্রশ্ন করবে যে কোন উদ্ভিদটাকে বরফ উদ্ভিদ নামে ডাকা হয়। তুমি তাকায় দেখো, বরফ উদ্ভিদ নামে ডাকা হয় মেসেনব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। এই উদ্ভিদটাকে বরফ উদ্ভিদ নামে ডাকা হয়। এই যে তুমি দেখো, উদ্ভিদটাকে যতবার দেখি আমার খুবই ভালো লাগে। শীতকালে এটার ভেতরে যে পানিটা জমে থাকে সেই পানিটা বরফের মতো হয়ে যায়। দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? তাহলে এইটা হলো মেসেনব্রায়ানথিমাম, মেসেনব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, মেসেনব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। এই হইল বরফ উদ্ভিদ। কথাটা কি ক্লিয়ার? কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে বরফ উদ্ভিদ, ভেতরে এটা কি হয়ে গেছে? শীতকালে প্রচন্ড ঠান্ডায় পানিটা জমে বরফ হয়ে গেছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোন উদ্ভিদে ওয়াটার ব্লাডার বা পানি থলি থাকে? তুমি সুন্দর করে বলবা মেসেনব্রায়ানথিমাম ক্রিস্টালিনামে থাকে। আচ্ছা, তাহলে অনেক সুন্দর কথা, এগুলা তুমি পারলা। এবার দেখো তো, পাতার মধ্যে যে ছিদ্র থাকে সেটাকে বলে পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, এই পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন হয়। আর এছাড়াও পাতা, কিছু কিছু উদ্ভিদ যেমন ঘাস, কচু, টমেটো, এদের আরেকটা রন্ধ্র থাকে, এটার নাম হলো হাইডাথোড। এই দিক দিয়ে পানি বের হয়ে যায়। তাহলে পাতার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাকে বলে পত্ররন্ধ্র। তুমি এখানে তাকায় দেখতে পারো, এই যে পত্ররন্ধ্র, ছবির দিকে দেখো, এই যে পত্ররন্ধ্র, কোনটা পত্ররন্ধ্র? এই ভেতরে ছিদ্রটা কিন্তু পত্ররন্ধ্র। এইটা হলো পত্ররন্ধ্রটা। এর দুই পাশে এই যে কোষ দুইটা, এই কোষ দুইটার নাম রক্ষী কোষ। এই কোষ দুইটার নাম হলো রক্ষী কোষ। এই রক্ষী কোষের দুই পাশে যে কোষগুলা, এগুলার নাম কিন্তু সহকারী কোষ। এগুলার নাম সহকারী কোষ। তাহলে এখানে সহকারী কোষ কয়টা? দুইটা। এখানে সহকারী কোষ কয়টা? দুইটা। সহকারী কোষগুলা যখন একে অপরের প্যারালাল থাকবে, সংখ্যায় দুইটা, তখন নাম হবে প্যারাসাইটিক। সহকারী কোষগুলা যখন একে অপরের সাথে সমকোণে থাকবে, তখন সেটার নাম হবে ডায়াসাইটিক। যখন কোষ হবে তিনটা, তখন নাম হবে অ্যানাইসোসাইটিক। এক, দুই, তিন। অ্যানাইসোসাইটিক কেন নাম হবে? অ্যানাইসো মানে, আইসো মানে তোমরা আইসোটোপ কথাটার সাথে পরিচিত, আইসো মানে একই, অ্যানাইসো মানে একই না, অ্যানাইসোসাইটিক। টেট্রাসাইটিক মানে কি? এক, দুই, তিন, চার। এই হলো টেট্রাসাইটিক, যখন চারটা কোষ থাকবে। যখন এই কোষগুলাকে আশেপাশের কোষ থেকে, এই কোষগুলো যখন লম্বা হয়ে যাবে, লম্বা টাইপের কোষ, তখন নাম হবে অ্যাক্টিনোসাইটিক। এইগুলা কোন কোষ? এগুলা সবগুলা হলো সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ। দেখো, তাহলে পত্ররন্ধ্রকে কয় ভাগে ভাগ করা যায়? এটাই তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, মাস্ট টু নো। এটা কিন্তু পরীক্ষায় আসবে। যখন দুটা কোষ থাকে, তারা একে অপরের সমকোণে থাকে, তখন সেটাকে বলে ডায়াসাইটিক। যখন দুটা কোষ থাকে একে অপরের সমান্তরালে থাকে, তখন সেটাকে বলে প্যারাসাইটিক। যখন দুইটা কোষ, যখন তিনটা কোষ থাকে, তখন এটার নাম অ্যানাইসোসাইটিক। যখন চারটা কোষ থাকে, টেট্রাসাইটিক। যখন অনেকগুলা লম্বা কোষ থাকে, অ্যাক্টিনোসাইটিক। যখন কোষগুলাকে আশেপাশের কোষের সাথে আলাদা করা যায় না, দেখো পৃথকযোগ্য নয়, তখন এটাকে বলা হয় অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক, এটা থেকে প্রশ্ন আসবে। তো দেখো, যারা 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 ভালো করে বুঝলা, তারা দেখো
পরীক্ষায় আসলে পারবা কিনা, চলো প্র্যাকটিস করি। দেখো তো ভাই ও বোনেরা, প্রশ্ন নাম্বার 16 বলে দাও। 16, প্রশ্ন নাম্বার 16। তাহলে ঠিক আছে, ওকে ফাইন। এইবার তাকিয়ে দেখো, এটা পেরে গেলা। এই টপিক থেকে আরো প্রশ্ন আসবে। সুন্দর, অন্যেরটা দেখে উত্তর করবা না, নিজে নিজেই উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, ফ্যান্টাস্টিক, তাহলে শেখাই দিলাম, আশা করি পারা যাবে। তাহলে এই টপিকটা তোমাদের কাভার হয়ে গেল। এরপর তোমাকে প্রশ্ন করবে যে পানি যদি বাষ্প আকারে বের হয়ে যায় সেটাকে বলে প্রস্বেদন, আর পানি যখন তরল আকারে বের হয় সেটাকে কি বলে? পানি যখন তরল আকারে বের হয় সেটাকে বলে পানি, সেটাকে বলে পানি পত্ররন্ধ্র। পানি যখন তরল আকারে বের হয় সেটার নাম হলো পানি পত্ররন্ধ্র। দেখো, তরল আকারে বের হয়, তো এই যে সেটাকে বলে গাটেশন, সেটার নাম হলো গাটেশন বা পানি নির্গমন বা নিঃস্রাবন। খুবই গুরুত্বপূর্ণ এটা, গাটেশন। সো গাটেশনটা হয় কোন দিক দিয়ে? পানি পত্ররন্ধ্র বা হাইডাথোর দিয়ে। তো দেখো, পানি বাষ্প আকারে বের হয়ে যায় সেটার নাম কি? সেটার নাম প্রস্বেদন। আর পানি যখন তরল আকারে বের হয় সেটার নাম কি? গাটেশন। কোন দিক দিয়ে বের হয়? পানি পত্ররন্ধ্র দিয়ে। কোন কোন উদ্ভিদে পাওয়া যাবে? 3টা উদ্ভিদে। দেখো, ঘাস, কচু, টমেটো। ঘাস, কচু, টমেটো। ঘাস, টমেটো, কচু। ঘটক উদ্ভিদে পাওয়া যায়। ঘাস, টমেটো, কচু, ঘটক উদ্ভিদে পাওয়া যায়। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্ররন্ধ্রের সাথে এটার পার্থক্য কি? একটা জিনিস যেটা পত্ররন্ধ্রে থাকে না, যেটা এর থাকে, তার নাম হলো এপিথেলিয়াম। এর এপিথেলিয়াম থাকে। পত্ররন্ধ্রের থাকে কিন্তু এর থাকে না, সেটার নাম কি? সেটার নাম হলো রক্ষীকোষ। পত্ররন্ধ্রকে রক্ষীকোষ নিয়ন্ত্রণ করে, একে কিন্তু রক্ষীকোষ নিয়ন্ত্রণ করে না। এইটুকু পড়লেই তোমার পড়া হয়ে গেল। তাহলে থ্যাংক ইউ সো মাচ। পারবো কিনা? তাহলে আজকে ফিজিক্সের ক্লাস আছে কিনা? আজকে ফিজিক্সের ক্লাস তোমাদের আছে, অবশ্যই করবা। ওকে, তাহলে পারবো, রেডি। তাহলে দেখো, প্রত্যেকটা টপিক পড়ানোর পর কিন্তু আমি সেটা তোমাকে প্র্যাকটিস করতে দিচ্ছি, যাতে তুমি পরীক্ষায় কমন পাও। এই টপিক থেকেও তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা। এই যে তাকিয়ে দেখো, 14 নাম্বার প্রশ্নটা প্র্যাকটিস করে ফেলো, 14 বলে ফেলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আশা করি পারবা। এবার এবার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড শব্দের অর্থ ভিত্তি। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে ভিত্তি। এটা একটা গাছের ভিত্তি তৈরি করে। তাহলে দেখো, ভিত্তিটা আমরা এখন পড়বো। তার আগে তোমাকে দেখতে হবে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের জন্ম কোথা থেকে, এটা মুখস্থ করবা। মুখস্থ লিখে রাখো, পেরিপ্লেম নামক ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি। এটা একদম মুখস্থ করে ফেলবা, ডিরেক্ট এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন হবে। এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলতে কি বোঝায় তোমাদেরকে আগেই পড়াইছিলাম। গ্রাউন্ড টিস্যু বলতে 3টা জিনিস। তোমাদের মনে পড়ে কিনা, আমি তোমাদেরকে এটা অলরেডি পড়িয়েছি।
কর্টেক্স, মজ্জা এবং রশ্মি। মূলত গ্রাউন্ড টিস্যু বলতে এই তিনটা জিনিসকে বোঝানো হয়, কর্টেক্স, মজ্জা এবং রশ্মি। এখানে কর্টেক্স কোনটা? এইটা হলো কর্টেক্স, দেখো লেখা আছে, এটা হলো কর্টেক্স। আচ্ছা, মজ্জা কোনটা? এটা হলো মজ্জা। মজ্জা রশ্মি কোনটা? এইগুলা হলো মজ্জা রশ্মি। দেখতে পাচ্ছ? তাহলে যে কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, এইগুলা হলো আসল গ্রাউন্ড টিস্যু। এইটুকুর সাথে এই যে কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, এইটুকুর সাথে আর দুইটা জিনিস অ্যাড করে দিলেই পুরোপুরি গ্রাউন্ড টিস্যু হয়ে যাবে। একটার নাম হলো অন্ততক, আরেকটার নাম হলো পরিচক্র। এই পাঁচটা জিনিস নিয়ে মূলত গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি হয়। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, এটা তো তৈরি হয়, গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি। ব্যাপারটা অনেকটা এইরকম, আমি জানি না তোমরা এটা বুঝো কিনা। ধরো এই যে ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠে এখানে ধরো গোল পোস্ট আছে, আমি জানি তোমরা সবাই জানো গোল পোস্টের সামনে, তাই না, এই রকম থাকে, এইটাকে বলে ডি বক্স। ডি বক্সের ভেতরে কোনো ফাউল করলে কি হবে? পেনাল্টি হবে। তো আমরা ফুটবল মাঠটাকেও তো এইভাবেই ভাগ করি যে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি। তো এই যে ভাগটা, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এটার ভিতরে ফাউল করলে পেনাল্টি হয়, তাই কিনা? আচ্ছা, তো গুরুত্বপূর্ণ যেটা কথা, সেটা হলো আমরা এইখানে যে পড়বো, এই যে ছবিটা, এই জায়গাতে এমন একটা লাইন আছে, যে লাইনটার উপরে আমরা এই গ্রাউন্ড টিস্যুকে দুই ভাগে ভাগ করি। সেই লাইনটার নাম কি? সেই লাইনটার নাম হলো, এই জায়গাটা তুমি তাকায় দেখো, সেই জিনিসটার নাম হলো পরিচক্র। পরিচক্র তোমার বইয়ের মধ্যেও দেওয়া আছে, দেখো পরিচক্র, এই যে দেওয়া পরিচক্র। এই পরিচক্রের বাইরে যা থাকবে, এই পরিচক্রের বাইরে যা থাকবে, সেইটাকে আমরা বলবো বহিঃস্থলীয় অঞ্চল। পরিচক্রের বাইরে, পরিচক্রের বাইরে যা থাকবে সেটাকে আমরা বলবো বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয়। আর পরিচক্রের ভেতরে যা থাকবে তাকে আমরা বলবো অন্তঃস্থলীয়। তাহলে পরিচক্রের ভেতরে এবং বাইরে আমরা কি ভাগ করলাম? বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। ছবির দিকে তাকাও, তাহলে পরিচক্র, পরিচক্র থেকে তার ভেতরে অন্তঃস্থলীয়, পরিচক্রের বাইরে বহিঃস্থলীয়। পরিচক্রের ভেতরে কি কি থাকবে? পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। তাহলে দেখো তো, এই যে অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ, অংশ কি কি? অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ হলো তিনটা, এই যে পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। তো কমরের মধ্যে তুমি মনে রাখবা পরম, পরম, হয়ে গেল। তাহলে অন্তঃস্থলীয়, অন্তঃস্থলীয় অঞ্চল কি কি? উত্তর হলো পরম, পরম, ডান, ঠিক আছে। বা মূলের ক্ষেত্রে মজ্জা রশ্মির অপর নাম সংযোজক টিস্যু, যাহাই মজ্জা রশ্মি সেটাই মূলের ক্ষেত্রে সংযোজক টিস্যু, একই কথা। আর পরিচক্রের বাইরে কি কি থাকে? কর্টেক্স আর অন্ততক। আগেই বললাম, কর্টেক্স আর অন্ততক, কাণ্ডে একটা এক্সট্রা ত্বক থাকে, সেটার নাম অধতক। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমাদেরকে আগেই বলেছি মোট পাঁচটা জিনিস থাকে গ্রাউন্ড টিস্যু তন্ত্রে। পাঁচটা কি কি? কর্টেক্স, অন্ততক, আর এই যে পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি, মোট পাঁচটা জিনিস। পাঁচটার মধ্যে তিনটা থাকে স্টিলের ভেতরে, দুইটা থাকে স্টিলের বাইরে। সেই দুইটার নাম কি? কর্টেক্স আর অন্ততক। কমন দেখো, কর্টেক্স আর অন্ততক এখানেও আছে, এখানেও আছে। কাণ্ডে একটা এক্সট্রা জিনিস থাকে, কাণ্ড যেহেতু মাটির উপরে থাকে সেজন্য ওর একটা এক্সট্রা লেয়ারের ত্বক লাগে, সেটার নাম হলো অধতক। অধতক শুধুমাত্র কাণ্ডে থাকে। তাহলে আমরা কি পারবো কিনা, কথাটা বুঝতে পারলাম কিনা? ভাইয়া, এখান থেকে কি কোনো কঠিন প্রশ্ন আসতে পারে? এখান থেকে কিরকম কঠিন প্রশ্ন আসে, চলো দেখা যাক যে এখান থেকে কোনো কঠিন প্রশ্ন তোমাদের পরীক্ষা আসছে কিনা। এই সালা, প্রথম প্রশ্নটাই এইটা, দেখো তো কে কে পারবা। স্টিলীয় মানে কি? যেটা স্টিলের ভেতরে, দেখো তো পারা যাচ্ছে কিনা। ভাইয়া, আমি তো ভার্সিটির ক্লাসে শেষ করে কল দিচ্ছি।
দেখো তো পারা যাচ্ছে কিনা। তাহলে স্টিলীয় অংশ কোনটা কোনটা? স্টিলের ভেতরের অংশ এপিডার্মিস না, অন্ততক বা এন্ডোডার্মিস না, হাইপোডার্মিস না। তাহলে ভাই এখানকার তো একটাও না। আমরা বললাম পরিচক্র, মজ্জারশ্মি এবং মজ্জা, এই তিনটার একটাও তো নাই। উত্তর হবে ভাস্কুলার বান্ডল। ভাই কিন্তু ভাস্কুলার বান্ডল তো পড়ার নাই। হ্যাঁ, এটা, এই প্রশ্নটা ভুল, একদম ভুল, একদম ভুল, সত্যি কথা এটা ভুল, প্রশ্নটা ঠিক নাই। কিন্তু এরকম ভুলভাল প্রশ্ন দেখো, স্টিলীয় টিস্যুর মধ্যে ভাস্কুলার বান্ডলের কথা বলা আছে নাই। কিন্তু তুমি যখন দেখবা যে এইখান থেকে স্টিলি, এটার ভেতরে যা আছে সবই হলো স্টিলি। এইগুলা হলো, এই যে এইগুলা হলো জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েমটা আসলে ওই স্টিলের ভেতরেই থাকে। ব্যাপারটা হলো অনেকটা এইরকম, যে দেখো তো, এই যে ডি বক্স, আমি তোমাদেরকে ডি বক্সের কথা বললাম তাই না? ডি বক্স তো আসলে এরকম ডি আকৃতির থাকে না, ডি আকৃতির থাকে কিন্তু এটা আসলে এইরকম থাকে তাই না? তো ডি বক্সের ভেতরে তোমাকে বললো যে ডি বক্সের ভেতরে ফাউল করলে ফাইন। গোলকিপার কি ডি বক্সের অংশ? গোলকিপার তো টিমের অংশ, কিন্তু তোমাকে বললো যে কোনটা ডি বক্সের মধ্যে থাকে। যদিও গোলকিপার মাঠের অংশ না, কিন্তু গোলকিপার তো খেলায় অংশ নেয়। ব্যাপারটা অনেকটা এইরকম। এই জিনিসটা যদিও গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ না, এগুলোর নাম হলো জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, মানে ভাস্কুলার বান্ডল। কিন্তু থাকে তো এটা স্টিলের ভেতরে, সেই জন্য স্টিলীয় অংশ কোনটা, এরকম প্রশ্ন আসলে তুমি ভাস্কুলার বান্ডল উত্তর দিবা। দেখতে পেয়েছো? দেখা মাত্র প্রশ্ন চলে আসলো, তার মানে ভালো মতো পড়ার কোনো কোনো মানে তোমাকে এটা ভালো মতো পড়তেই হবে। ভালো মতো না পড়লে তুমি পরীক্ষায়, কে জানি বললো যে ভাইয়া মাত্র একটা প্রশ্ন আসবে, যেই প্রশ্নটা আসবে সেটাই তুমি উত্তর করতে পারবে না। ঠিক আছে ভাইয়া, মানুষের মধ্যে কি টিস্যু থাকে? মানুষের মধ্যে 4 ধরনের টিস্যু থাকে। মানুষের মধ্যে 4 ধরনের টিস্যু থাকে, সেটা আমরা পড়বো। তাহলে একটা মোটামুটি সঠিক আইডিয়া তোমার হলো কিনা? একটা তো ছোট্ট আইডিয়া তো পেলা। এবার তুমি, আমরা একটু সামনের দিকে যাব, এইটা সম্পর্কে একটা আইডিয়া হলো। ওকে, আইডিয়া যদি না হয় আমি আবার আইডিয়া করাই দিচ্ছি, চিন্তা করার কিচ্ছু নাই। দেখো, রেডি? এইটা কিন্তু বারবার পড়ার মধ্যে আসবে, বারবার পড়ার মধ্যে আসবে। এইটা হলো, ধরো ধরো এই কোষগুলো পরিচক্রের কোষ, পরিচক্রের কোষ এইভাবে আঁকে না, কিন্তু তোমাদেরকে বোঝার জন্য বললাম, এই কোষগুলা পরিচক্রের কোষ। মাঝের এই যে কোষগুলা, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, ছবি আঁকার জন্য, বোঝানোর সুবিধার জন্য, এই কোষগুলা মজ্জা, আর এই কোষগুলা মজ্জা রশ্মি। এগুলা মজ্জা রশ্মি। ওকে, ঠিক আছে। ওকে, আর এইগুলা হলো জাইলেম। ধরো এখানে জাইলেম, জাইলেমের পাশে ধরো এখানে এই লালগুলা হলো ফ্লোয়েম। ভাই কিচ্ছু বুঝতেছি না, এখনই বুঝবা, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে বুঝাই বলছি। একদম প্রেশার নিও না, আমি ঠান্ডা মাথায় বলে দিচ্ছি, এগুলো প্রত্যেকটাই পড়তে হবে। লাল কালার দিয়ে যেগুলো লিখতেছি, এগুলো সব গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ। এই যে মাঝের এটা মজ্জা, এগুলা মজ্জা রশ্মি। এই তিনটা জিনিস মিলে এই পুরো জিনিসটাকে আমরা বলবো স্টিলি। তোমাকে যদি বলে স্টিলির অংশ কারা কারা, ওই যে বললাম পরম, পরমের পরিচক্রের প, রশ্মির র, মজ্জার ম, মূলত এরা হলো স্টিলির অংশ। কিন্তু এরা ছাড়াও এই যে হলুদ আর লাল, এরা কি? এরা হলো এই যে হলুদ আর লাল, এই জিনিসগুলো কি, লাল আর হলুদ, এরা হলো জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম। এরা হলো পরিবহন টিস্যুতন্ত্রের অংশ, পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্রের, এরা হলো পরিবহন টিস্যুতন্ত্রের অংশ।
এরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র অংশ না। কিন্তু যেহেতু পুরো এইটাকে স্টিলই বলা হচ্ছে, তো যদি কখনো প্রশ্ন করা হয় যে স্টিলের মধ্যে কারা কারা থাকে, তখন এটা এরকম উত্তর করা যেতে পারে যে জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যুতন্ত্রের অংশ। এই তো ঠিক আছে। তাহলে অপশনে পরম এবং জাইলেম ফ্লোয়েম থাকলে কোনটা উত্তর হবে? অবশ্যই উত্তর হবে পরম। পরম তো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ, এটা নিয়ে তো সন্দেহ নাই। অপশনে যদি পরম না থাকে তাহলে তুমি শুধুমাত্র ওইটা উত্তর করতে পারো। এর বাইরে যা থাকবে সেগুলা হলো বহিঃস্থলীয়, যেমন এর উপরেই থাকে অন্ততক, এইটা হলো অন্ততক। অন্ততকের উপরে কি থাকবে? কর্টেক্স। এই যে কর্টেক্সের কোষগুলা, আলুর মতো কর্টেক্সের কোষগুলা। তার উপরে থাকবে হলো বাইরের ত্বক। বাইরের ত্বক কিন্তু ত্বকেও টিস্যুতন্ত্রের অংশ, ভিত্তি টিস্যুতন্ত্রের অংশ না। এরা দুইজন গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ। এদের নাম কর্টেক্স এবং অন্ততক। কর্টেক্স এবং অন্ততক। আমি বললাম 5টা জিনিস থাকে, 1 2 3 4 5। তাহলে এই এমসিকিউটা পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাইয়া, একজন প্রশ্ন করেছে ভাই কর্টেক্স কি মাটির ভেতরে থাকে? আমি তোমাদেরকে একটা রিয়েল উদ্ভিদের দেখাই জিনিস, তাহলে বুঝতে পারবা। ওকে, এইটা একটা মূল। এই মূলটাকে আমরা স্লাইস করলাম, মূলটাকে আমরা সুন্দর করে স্লাইস করলাম। মূলটাকে আমরা স্লাইস করার পর যা দেখতে পাবো, এই যে মূলটাকে স্লাইস করে তুমি কি দেখতে পাচ্ছ? মজ্জা, মজ্জা রশ্মি, কর্টেক্স, পেরিসাইকেল, এই টাইপের আর কি। ঠিক আছে, বা এটা বোধহয় পুরো, হ্যাঁ ঠিকই তো আছে। আরো ভালো ছবি দেখতে পারো, এই যে একটা মূল। তাহলে মূলটাকে তুমি সাইজ করলা, এটা একটা মূলের ছোট্ট একটা অংশ। এই যে ধরো মূলটা দেখতে কেমন, মূলটা দেখতে এমন, তুমি মূলটাকে এভাবে কাট করলা, কাট করার ফলে এইরকম দেখার কথা। ওই জায়গাটার মধ্যে তুমি এইরকম একটা পোর্শনের ক্লিপ দেখতে পাচ্ছ এই জায়গায়। তাহলে এই যে মূলের কাট সেকশন, মূলের মূল জায়গায় কি থাকে? এটা মজ্জা, এই যে মজ্জা রশ্মি, জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স। এই তো, কথাটা কি ক্লিয়ার? একইভাবে কাণ্ডেও একই রকম জিনিস থাকে, একইভাবে কাণ্ডেও জিনিস থাকে। এই যে কাণ্ড, তুমি যদি একটা কাণ্ডকে কাটো, কাণ্ডটা কাটলে এই রকম দেখা যাবে। কাণ্ডের ভেতরে এই যে মজ্জা, এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। এটা একটা কাণ্ডকে কাটলে কাণ্ডের ভেতরটাও এইভাবেই সাজানো, কাণ্ডটাও এইভাবেই সাজানো। এই যেটা একটা কাণ্ড, কাণ্ডটাও এইভাবে সাজানো। ঠিক আছে, মাটির কর্টেক্স তো মূলের অংশ, মাটির নিচে থাকে। হ্যাঁ মাটির নিচেই থাকবে তো। তাহলে ভাই এটা তো কিছুই বুঝতে পারলাম না, আস্তে আস্তে বুঝতে পারবা। আপাতত যেইটুকু বুঝালাম সেইটা বুঝতে পারলা কিনা, যে এই এমসিকিউ আসলে উত্তর করা যাবে কিনা সেটুকু বোঝা গেছে কিনা সেটা আগে বলো। তাহলে বহিঃস্থলী অঞ্চল কি কি রে? তাহলে কর্টেক্স, অন্ততক, এইটুকু পারবো তো নাকি? আর কাণ্ডের ক্ষেত্রে একটা এক্সট্রা লেয়ারের ত্বক থাকে, সেটার নাম অধতক। অন্ততক থেকে 2টে এমসিকিউ সব জায়গায় পাবা, অন্ততক 2টে এমসিকিউ সব জায়গায় পাবা। অন্ততকের 2টো স্পেশাল জিনিস আছে, একটার নাম ক্যাসপেরিয়ান স্ট্রিপ, আরেকটার নাম শ্বেতসার কণিকা। আপাতত এইটাই আগে পড়ো, ক্যাসপেরিয়ান স্ট্রিপ মনে রাখবা, কষ্ট। ক্যাসপেরিয়ান স্ট্রিপ দিয়ে মনে রাখবা কষ্ট। কিসের কষ্ট? মূলের কষ্ট। মূলের কিসের কষ্ট? মূলের অন্ততকের কষ্ট, মূলের অন্ততকের কষ্ট। তাহলে তাকায় দেখো, এই যে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। মূলের অন্ততকে পরীক্ষায় প্রশ্ন আসবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় থাকে, তুমি উত্তর দিবা মূলের অন্ততকে। এই যে দেখো অন্ততক, কার অন্ততক? মূলের অন্ততক।
এখনই দেখবা, এখনই পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে। আর কোন অন্ততকে, মানে কোন জায়গাতে শ্বেতসার আবরণী পাওয়া যায়? এই দেখো শ্বেতসার আবরণ কাণ্ডের অন্ততকে। দেখো অন্ততকে কার? দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে। তাহলে মনে রাখতে হবে দুই কান মানে কি? দ্বিবীজপত্রী। কান মানে কি? কাণ্ড। অন্তর মানে কি? অন্ততক। তোমরা অনেকেই এটা বুঝবা না, পুরাটাই লিখে দিলাম। দ্বিবীজপত্রী কাণ্ড অন্ততকে কি থাকে? শ্বেতসার আবরণী থাকে। ঠিক আছে। দেখো পরীক্ষায় প্রশ্ন পাবা, আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে বলো তো, এটা তোমাকে পড়ালাম আমি, 4 নাম্বার প্রশ্নটার কি উত্তর হবে? 4 নাম্বার প্রশ্নটা উত্তর বলো। ভুয়া গম দিয়ে তাহলে এটা উত্তর করতে পারবা। আট নাম্বার বলো। তাহলে এন্ডোডার্মিস বা অন্ততক। ঠিক আছে, সুন্দর। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এখন ছোট্ট ভাইয়া এবং আপুটা আমাদেরকে কয়েকটা কথা পড়লে চ্যাপ্টারটার মূল পড়াটা হয়ে যাবে। একদম চ্যাপ্টারের মূল পড়াটা আমরা যদি কয়েকটা কথা পড়ি তাহলে আমাদের মূল পড়া হবে। আমরা একদম শেষে চলে যাই, একদম শেষে। আচ্ছা, একদম শেষে যাওয়ার আগে আমাদেরকে তাহলে এখান থেকে কি কি আলোচনা হয়ে গেল, এখানকার মূল আলোচনা কিন্তু তুমি করে ফেললা, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, পরিচক্রটা কি ছবিতে তোমাকে আরেকবার দেখাই দিব কিনা, তুমি আরেকবার ছবিটা দেখে নিবা কেনা? এই যে দেখো তো, দেখো এই যে এই গোল, এই যে এখানে দেখো দুই দুই স্তর বিশিষ্ট কোষ আছে। উপরের স্তরের কোষটার নাম অন্ততক, উপরের স্তরের কোষটাকে আমরা বলবো অন্ততক। তার নিচের স্তরটাকেই আমরা বলবো, আমরা এইটাকে আমরা বলবো পেরিসাইকেল। আমরা এই নিচের স্তরের কোষটাকে বলবো পেরিসাইকেল। ঠিক আছে, তাহলে উপরের স্তরটা হলো অন্ততক, নিচের স্তরের কোষটা হলো পেরিসাইকেল। তাহলে পরীক্ষায় যদি বলে অন্ততকে নিচের স্তরের কোষটার নাম কি, তুমি উত্তর দেবে পেরিসাইকেল। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দেখো তো এটাই বলা আছে, তাহলে পেরিসাইকেল কাকে বলে তুমি পারবা কিনা? ঠিক আছে, পারবো। এবং প্রশ্ন করতে পারে পেরিসাইকেল কোন কোষ দিয়ে তৈরি হয়, তুমি উত্তর করবা পেরিসাইকেল প্যারেনকাইমা নামক কোষ দিয়ে তৈরি হয়। ওকে, ঠিক আছে। তবে স্পেশাল কিছু গাছ আছে, যেমন কুমড়া গাছ, যেমন কুমারিকা গাছ। এই কুমড়া আর কুমারিকা গাছের কাণ্ডে এই পেরিসাইকেলটা স্ক্লেরেন কাইমা টিস্যু দিয়ে তৈরি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কুমড়ার পেরিসাইকেল কি দিয়ে তৈরি? ক দিয়ে কুমড়া, ক স্ক্লেরেন কাইমার মধ্যেও ক আছে, তো এইটা মনে রাখবা, কুমড়ার পেরিসাইকেলটা স্ক্লেরেন কাইমা দিয়ে তৈরি। এবং অনেক সময় দেখা যায় এই যে ছবিটা তুমি দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, লেখা আছে দেখো হলুদ কালারে মার্ক করা আছে, হলুদ কালারে মার্ক করা আছে ফ্লোয়েম। ধরো এই যে এটা তো পুরাটাই পেরিসাইকেল, তাই না? এই পুরাটাই তো পেরিসাইকেল। কিছু কিছু গাছে দেখা যায় পেরিসাইকেল শুধুমাত্র এই ফ্লোয়েমের মাথায় এই জায়গায় থাকে, শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় টুপি হিসাবে থাকে, শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় থাকে, শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় থাকে, অন্য এই জায়গাগুলোতে পেরিসাইকেল থাকে না। তো যদি কোনো জায়গায় এরকম ফ্লোয়েম টিস্যুর মাথায়, এই যে এইটা হলো ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম টিস্যুর মাথায়
পেরিসাইকেল থাকে সেটাকে বলে ফ্লোয়েমের টুপি। টুপি মানে কি? টুপি মানে হলো ক্যাপ, সেটাকে বলে বান্ডল, বান্ডল ক্যাপ। তাহলে এইটা তোমাকে জানতে হবে, বান্ডল ক্যাপ, বান্ডল মানে ভাস্কুলার বান্ডল। এটার বান্ডল ক্যাপের অপর নাম হলো হার্ড বাস্ট। বাস্ট মানে হলো ফ্লোয়েম, বাস্ট কথাটার অর্থ হলো ফ্লোয়েম। হার্ড মানে হলো কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর মানে কুঁড়ে ঘরের যেমন একটা চাল থাকে, তাহলে এটা হলো কুঁড়ে ঘরের চাল। দেখো এইটাই বলা আছে, শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় থাকলে এটাকে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বলে বা বান্ডল ক্যাপ বলে। আশা করি পারবা, ব্রেনের মধ্যে জিনিসটা ঢুকছে বলে আমি ধরে নিলাম। ঠিক আছে, পাতার যে গ্রাউন্ড টিস্যু সেটার নাম কি? পাতার জন্য নামটা স্পেশাল নাম, সেটার নাম মেসোফিল, পরীক্ষায় বারবার আসবে। পাতার যে ভিত্তি টিস্যু সেটার নাম কি? সেটার নাম মেসোফিল। মেসোফিলের মধ্যে মূলত কোন কোষ থাকে? মূলত প্যারেনকাইমা নামক কোষ থাকে। মেসোফিল কয় রকম? মেসোফিল দুই রকম, প্যালিসেড এবং স্পঞ্জি। ভাইয়া এগুলো কিচ্ছু বুঝি না আমরা। এই যে ছবিটার দিকে তাকাও, এইটা একটা পাতা, এইটা একটা পাতাকে সাইড থেকে তুমি দেখছো, একটা পাতাকে সাইড থেকে দেখছো। চলো তোমাকে এটার মেইন ছবিটা দেখাই, তাহলে তুমি আজীবনের জন্য বুঝতে পারবা। এই যে দেখো, একটা পাতাকে তুমি সাইড থেকে দেখছো, দেখছো কি সুন্দর একটা পাতার মধ্যে আল্লাহ পাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটা পাতার মধ্যে দেখো কত ডিজাইন করা, দেখতে পাচ্ছ? এইটা হলো পাতার উপরের ত্বক, এইটা হলো পাতার নিচের ত্বক। দেখো তো এই কোষগুলা কি সুন্দর, লম্বা লম্বা ইটের মতো থোকায় থোকায় সাজানো। যেগুলা এরকম থোকায় থোকায় সাজানো থাকে, সেই জিনিসগুলাকে বলা হয় প্যালিসেড। কি বলে এদেরকে? এদেরকে বলে প্যালিসেড। আর যেইগুলা এই রকম দেখো জায়গায় জায়গায় ফাঁকা, গোল্লা 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 গোল্লা, জায়গায় জায়গায় ফাঁকা না, এই ধরনের ফাঁকা স্পঞ্জ মিষ্টি, এদেরকে বলে স্পঞ্জি। তাহলে পাতা দুই ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়, একটা হলো প্যালিসেড, আরেকটা হলো স্পঞ্জি। কথাটা কি পারবো? কথাটা পারা যাবে কিনা জোরে বলো। মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে প্যালিসেড কোনগুলা? এই সুন্দর গঠনটা হলো প্যালিসেড, আর এই যে থোকা থোকা গঠনগুলো হলো স্পঞ্জি। বইয়ের মধ্যে ওই ছবিটারই দেখতে পাচ্ছ তুমি, কি সুন্দর পোর 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 পোর। তাহলে পারা যাবে, সবাই বুঝতে পেরেছি। এইবার ক্লিয়ার? কেমন লাগলো? পরিবেশটা সুন্দর আছে কিনা, পারবা কিনা? ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার, ভেরি গুড। এইবার তোমরা যে জিনিসটা পড়বা সেইটা হলো ভাস্কুলার বান্ডেল। এই যে আমরা বলি যে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে গেল, বান্ডিলে বান্ডিলে ডলার নিয়ে গেলা। এই যে বান্ডিল, এই যে বান্ডিল, এই যে বান্ডিল, এই যে বান্ডিল, বান্ডিলে বান্ডিলে তুমি টাকা নিয়ে যাচ্ছ, বান্ডিলে বান্ডিলে তুমি টাকা নিয়ে যাচ্ছ। বান্ডিল মানে কি? অনেকগুলো জিনিসকে একসাথে। তা আমরা যখন বলবো ভাস্কুলার বান্ডেল, আমরা যখন এই শব্দটা বলবো, আমরা যখন বলবো ভাস্কুলার বান্ডেল, তখন মানে কি? ভাস্কুলার টিস্যুগুলো একটা বান্ডিল তৈরি করবে। হোয়াট ইজ ভাস্কুলার বান্ডেল? ভাস্কুলার বান্ডেল ইজ নাথিং, জাইলেম আর ফ্লোয়েম যদি একসাথে থাকে একটা বান্ডিল তৈরি করে। এই যে তাকায় দেখো, এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, তারা একসাথে আছে, দেখো তারা একটা বান্ডিল তৈরি করেছে, তারা একটা বান্ডেল তৈরি করেছে। ক্লিয়ার? এই যে দেখো জাইলেম, এই যে ফ্লোয়েম, তারা একটা বান্ডিল তৈরি করছে। এখন এই বান্ডিলটা কিভাবে তৈরি করেছে সেটা নিয়েই আমাদের পড়ালেখা। দেখো তারা একটা আরেকটার সাথে লাগানো, এটাকে বলা হয় সমপার্শ্বীয়, এইটাকে বলা হয়, দেখো একটা আরেকটার সাথে লাগানো, এটাকে আমরা বলবো সংযুক্ত, এটাকে আমরা বলবো সংযুক্ত। যখন একটা এই যে আরেকটার সাথে লাগানো, সংযুক্ত, জোড়া। এই জায়গাতে দেখো তো একসাথে লাগানো আছে তারা, একটা জাইলেম একটা ফ্লোয়েম, একটা জাইলেম একটা ফ্লোয়েম, একটা জাইলেম একটা ফ্লোয়েম, এই জায়গায় লাগানো নাই। তুমি চিন্তা করতে পারো এটা সাইকেলের স্পোকের মতো। এই ধরনের সজ্জাকে বলে অরিও। অরিও শব্দটা দ্বারা বোঝায় রেডিয়াল। রেডিয়াল মানে বৃত্তের ব্যাসার্ধ যেমন যেদিকে সব দিকে, এই ধরনের গঠনকে তাহলে এটাকে বলে অরিও সজ্জা। আরেকটা হলো দেখো ভেতরে জাইলেম,
বাইরে ফ্লোয়েম, ভেতরে ফ্লোয়েম, বাইরে জাইলেম, এটাকে বলে কেন্দ্রিক। তাহলে ভাস্কুলার বান্ডল তারা বান্ডিল কিভাবে তৈরি করতে পারে? তারা তিনভাবে বান্ডিল তৈরি করতে পারে। এক, তারা একটা আরেকটার সাথে লাগানো, সেটাকে আমরা বলবো সংযুক্ত। হয় তারা অরিয়, না হয় তারা কেন্দ্রিক। উদ্ভিদের মধ্যে তিন রকম জিনিসই দেখা যায়। পরীক্ষা প্রশ্ন করবে উদ্ভিদের কোন জায়গায় অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়। মনে রাখতে হবে মূল, একবীজপত্রী মূল হোক, দ্বিবীজপত্রী মূল হোক, মূল মানেই অরিও। মূল মানেই কি? মূল মানেই অরিও। আর সংযুক্ত কোথায় পাওয়া যায়? সংযুক্ত পাওয়া যায় কাণ্ডে। সংযুক্ত মানে কি? একটা একটার সাথে লাগানো আছে, সংযুক্ত। এখন সংযুক্ত আবার দুই রকম, তুমি একটু তাকায় দেখো। সরাসরি তারা যদি সংযুক্ত হয়, একটার পিঠে আরেকটা, সেই ধরনের সংযোগকে বলা হয় বদ্ধ সংযোগ। তারা এই যে দেখো, ফ্লোয়েম জাইলেম, মাঝে কোনো কিছু নাই, এটাকে বলে বদ্ধ। আর যদি দুইজনের মধ্যে ক্যাম্বিয়াম থাকে, সেটাকে বলে মুক্ত সংযুক্ত। মুক্ত সমপার্শ্বীয়, সমান সমান পাশ। এই একটা পাশ নিল, এই একটা পাশ নিল, সমান পাশ, সমপার্শ্বীয়। এই একটা পাশ নিল, এই একটা সমপার্শ্বীয়। আর যদি এরকম হয়, দুই পাশে দুইটা ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, তাহলে সমদ্বিপার্শ্বীয়। একটা জিনিস দুই পাশে আছে, সমদ্বিপার্শ্বীয়, এগুলো সবসময় মুক্ত, কারণ এর মধ্যে সবসময় এই তো। তাহলে কি কি হতে পারে? আমরা বললাম কাণ্ডে সংযুক্ত থাকে। সংযুক্ত কি কি রকম হতে পারে? তুমি তাকায় দেখো, এফবি গ্রুপে পাবা, এই ছবিটার দিকে তাকাও। তাহলে তুমি অরিওর মধ্যে মূল লিখে নিয়েছো, মূল কথাটা লিখে নিয়েছো। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। সংযুক্ত পাওয়া যাবে কোথায়? কাণ্ডে। একবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে বদ্ধ, দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে মুক্ত। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এটা ভাইটা কিভাবে মনে রাখবো, মনে রাখবা পরিমণি যখন একা ঘরে থাকে, ওর বাপ ওকে রিক্সাওয়ালা শাকিব খানের সাথে বিয়ে হতে দিবে না। ও যখন একা থাকে তখন সে বন্দি থাকে, চৌধুরী সাহেব ওকে বন্দি করে রাখে। শাকিব খান এসে দরজা ভেঙে ওকে বের করে নিয়ে চলে যায়। যখন ওরা দুইজন থাকে, দ্বিবীজপত্রী কাণ্ড, তখন তারা মুক্ত হয়ে গেল। তাহলে এই তো, এইটা দিয়ে তুমি মনে রাখবা। তাহলে একবীজপত্রী কাণ্ডে বদ্ধ, দ্বিবীজপত্রী কাণ্ডে মুক্ত, সমপার্শ্বীয়, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। কিভাবে বলতে হয় দেখো, দ্বিবীজপত্রী কাণ্ডে মুক্ত, সমপার্শ্বীয়, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। একবীজপত্রী কাণ্ডে বদ্ধ, সমপার্শ্বীয়, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। সমদ্বিপার্শ্বীয় কোথায় পাওয়া যায়? লাউ, কুমড়া, শশাতে। লাউ, কুমড়া, শশা। কোথায় সমদ্বিপার্শ্বীয় পাওয়া যায়? লাউ, কুমড়া, শশাতে। ঠিক আছে, পড়া হয়ে গেল। হেড্রোসেন্ট্রিক দেখো কোথায় পাওয়া যায়। প্লিজ, জালেমের, জালেম তোমার উপরে অনেক অত্যাচার করতেছে। জালেম, তুমি বললে প্লিজ, PLS, জালেমকে বললা ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। পি দিয়ে হলো টেরিস, এল দিয়ে লাইকোপোডিয়াম, এস দিয়ে সেলাজিনেলা। তারপরে ফ্লোয়েম কেন্দ্রিক, যেটার অপর নাম লেপ্টোসেন্ট্রিক, ড্রাসিনা, ইউসা, ফ্লোয়েম কেন্দ্রিক। মনে রাখবা, ডক্টর, ইউসা, ফুলের মতো। হয়ে গেল, ডক্টর মানে ড্রাসিনা, ইউসা দিয়ে ইউক্কা, ফ্লুয়েল মানে ফ্লাওয়ার। যা পড়াই দিলাম প্রত্যেকটা জায়গায় তুমি MCQ কমন পাবা। বিশ্বাস হয় না? লেটস হ্যাভ আ লুক। দেখো তো, দুই বলো, দুই। মাত্র পড়াইলাম, মাত্র বললাম, মাত্র পরীক্ষা পড়ালাম, মাত্র পরীক্ষায় চলে আসলো। পরীক্ষায় এটা আসবেই, পরীক্ষায় পরীক্ষায় পরীক্ষায়, ইহা পরীক্ষায় আসবে। দিস ইজ আ মাস্ট, পরীক্ষায় এগুলো তুমি পাবাই। ঠিক আছে, ওকে। বলো তো 28।
ভেরি গুড। লাস্ট প্রশ্ন, আজকের দিনে এটা লাস্ট প্রশ্ন। আমরা এই পর্যন্ত আজকের পড়া, কালকে বাকিটুকু শেষ করব, কালকে সকালবেলা ক্লাস নিব। তোমরা অনেকে মন খারাপ করতে পারো, কিন্তু আজকে যতটুকু পড়ালাম এটুকু মাথার মধ্যে বসো, কালকে সকালে বলো সংযুক্ত সমদ্বিপার্শ্বীয়। ওকে, ঠিক আছে, তাহলে যা যা পড়ালাম এটুকু তুমি যদি দেখো 50% এমসিকিউ হবে। কালকে যখন বাকিটুকু পড়াবো বাকিটুকু শেষ করে ফেলতে পারবো। আমি কেমিস্ট্রি ক্লাস সমন্বয় করে ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাসের আগে আরেকটা, সকালে যদি না থাকে ওকে, সকালে ক্লাস নেবেন, টাইম চেঞ্জ করবো না ইনশাল্লাহ, টাইম চেঞ্জ করবো না। থ্যাংক ইউ। যেটা ঘোষণা দেবো কালকে যদি তোমার ওই সকালে অন্য কোনো ক্লাস থাকে সেটা আমি সমন্বয় করে একদিন, কালকে না হলেও পরশুদিন সকালে যে কোনো এক সময় আমি গুছাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমি গুছাই দিব, চিন্তা করার কোনো কারণ নাই। একটা এক্সট্রা ক্লাস না, চ্যাপ্টারটা 2 ক্লাসে আমি আলাদা করে পড়াবো। তো আজকে এখন সবাই যেটুকু পড়ালাম সেটুকু চাইলে রিভিশন করতে পারো বই থেকে যতটুকু পড়াইছি, বাকিটুকু আমি যেদিন পড়াবো তখন হয়ে যাবে। ওকে।